আসসালামু আলাইকুম সবাইকে ওয়ান শট সিকিউ সিরিজের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অন্তরীকরণ নিয়ে। সো আজকে আমরা অন্তরীকরণের যত টাইপের ম্যাথ আছে প্রত্যেকটা টাইপ থেকে আমরা ম্যাথগুলো নিয়ে আমাদের সিকিউ প্রশ্নগুলো সাজিয়েছি। তো ভাইয়া বলতে পারি তোমরা যদি এই সম্পূর্ণ ক্লাসটা ধৈর্য ধরে দেখো তাহলে ইনশাল্লাহ এই অন্তরীকরণ থেকে যে কোনো প্রশ্ন আসলে অবশ্যই উত্তর করতে পারবা। ভাই একদম শুরু থেকে বেসিক সহকারে প্রতিটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিব। সো তোমরা সবাই একটু ধৈর্য ধরে ক্লাসটা করবা। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। সো দেখো প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটা নিয়ে। তো আমরা একটু প্রশ্নের দিকে তাকাবো, উদ্দীপকটা দেখি। দেখা যাচ্ছে আমাদেরকে দৃশ্যকল্প 1-এ x এর একটা ফাংশন দেওয়া আছে এবং দৃশ্যকল্প 2-তে x এর একটা ফাংশন দেওয়া আছে g of x। ওকে, তাহলে আসো আমরা প্রথম প্রশ্নের দিকে একটু সলভ করি। প্রথম প্রশ্ন দেখা আমাদের লিমিট অধ্যায় থেকে দিছে। সো আমরা এখানে লিখি যে খ নম্বর হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 0 √1 প্লাস 2x মাইনাস √1 মাইনাস 3x ডিভাইডেড বাই এক্স। সো এই পুরো ফাংশনের মান আমাদেরকে প্রমাণ করতে হবে কত? 5/2। এখন ভাইয়া দেখো লিমিট অধ্যায় তোমাদেরকে ভাইয়া পড়াইছি। সো যারা জানো না তারা একটু জেনে রাখো, যদি কখনো তোমার লিমিট অধ্যায় মানে লিমিটের ম্যাথগুলোর মধ্যে কখনো যদি বর্গমূল সংক্রান্ত সংখ্যা দেখো তাহলে এই ধরনের ম্যাথগুলো সমাধান করার প্রসেস হচ্ছে বর্গমূল সংখ্যা যেটা আছে তার অনুবন্ধী সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করবা। বুঝতে পারছো? তো মনে করো আমার কাছে একটা √a আছে প্লাস √b আছে। আমি যদি বলি এটার অনুবন্ধী কোনটা হবে, এটার অনুবন্ধী হবে √a মাইনাস √b, অর্থাৎ জাস্ট মাঝখানে চিহ্নটা পরিবর্তন করলে তুমি তার অনুবন্ধী পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে চলো ভাই আমরা সমাধান করি। সো দেখো লিমিট x টেন্ডস টু 0, তো এইটা দেখো এটার অনুবন্ধী কী হবে? √1 প্লাস 2x, জাস্ট মাঝখানে চিহ্ন পরিবর্তন করে দিবে, এটা মাইনাস তো এটার অনুবন্ধী হবে প্লাস, তাহলে √1 মাইনাস 3x ইন্টু √1 প্লাস 2x মাইনাস √1 মাইনাস 3x। ঠিক আছে, তাহলে অনুবন্ধী সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। সো আমরা লবকে গুণ করছি, তো আমরা হরকেও গুণ করবো। √1 প্লাস 2x তারপর তোমার প্লাস √1 মাইনাস 3x। ওকে, এবার আসো এবার আমরা যদি এখানে দেখি লিমিট x টেন্ডস টু 0, তো একটু খেয়াল করি। দেখো তুমি যদি এটাকে a চিন্তা করো, আর এটাকে যদি b চিন্তা করো, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে আমরা কি বলতে পারি না, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো a মানে কি √1 প্লাস 2x, সো a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো b মানে হচ্ছে কি √1 মাইনাস 3x হোল স্কয়ার। ওকে, আর নিচে থাকবে হচ্ছে কি x ইন্টু √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x। ঠিক আছে, দেখো লিমিট x টেন্ডস টু 0, তো ভাই খেয়াল করি রুট আর স্কয়ার কাটা যাবে, সেখানে থাকবে 1 প্লাস 2x, রুট আর স্কয়ার কাটা যাবে, মাইনাস দিয়ে গুণ করে দিলে -1 মাইনাস যাবে প্লাস 3x ডিভাইডেড বাই x ইন্টু √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x। সো পরের লাইনটা দেখো ভাই একটু, লিমিট x টেন্ডস টু 0, আমরা এখানে সরাসরি করে দিচ্ছি। দেখো +1 -1 কাটা যাবে, 2x আর 3x যোগ করলে কত হবে? 5x। তো উপরে 5x আছে, নিচে x, তো x আর x কাটা যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 5 আর নিচে পড়ে থাকবে √1 প্লাস 2x প্লাস √1 মাইনাস 3x। সো এখন ভাই আমরা লিমিটের মানটা বসাই দিব। সো লিমিটের মানটা যখন বসাবো আমরা লিমিট কিন্তু আর লিখবো না। ঠিক আছে, তো 5 দেখো ভাইয়া এখানে x এর মান যদি 0 বসাও তাহলে এখানে থাকবে √1 প্লাস এখানে যদি x এর মান 0 বসাও থাকবে √1। তো আমরা জানি √1 মানে 1, তো এখানে 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। সো এটাই কিন্তু আমাদের উত্তর 5/2। সো দেখানো হলো। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথ আসলে আশা করি আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা এর পরের ম্যাথে যাই। আচ্ছা, তো আমরা এটা আমাদের কমপ্লিট। ওকে, আচ্ছা ওকে, এরপর দেখো ভাইয়া আমাদের এরপর হচ্ছে আমরা খ নাম্বার কি বলবো, দৃশ্যকল্প 1-এ আমাদেরকে y = f of x
বক্ররেখার 2,3 বিন্দুতে স্পর্শক ও কিসের সমীকরণ চাইছে? অবিলম্বের সমীকরণ চাইছে। তো এটা হচ্ছে আমাদের স্পর্শক এবং অবিলম্ব সংক্রান্ত যে অধ্যায় আছে ওই অধ্যায় থেকে আসা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন ভাই আমি একটা করে দিচ্ছি, ভালো করে বুঝো। এই টাইপের অনেকগুলো প্রশ্ন তোমাদের বইয়ে দেখবা, ঠিক আছে? সো ওগুলো তুমি নিজে নিজে সমাধান করতে পারবা। ওকে, তাহলে চলো আমরা খ নাম্বারটা করবো। সো খ নম্বরের দিকে একটু খেয়াল করলে বুঝবো, সেটা হচ্ছে দৃশ্যকল্প 1-এ আমাদেরকে যে এফ অফ এক্স যেটা আছে না, সেই এফ অফ এক্স ইকুয়াল টু কত ধরবো আমরা? ওয়াই। তাহলে ওয়াই ধরলে দেখো এফ অফ এক্সকে যদি আমি ওয়াই লিখি তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ায়? 3s² প্লাস 2x প্লাস 7। ওকে, তো আমরা জানি আমাদেরকে দেখো এই যে এখানে 2,23 এই বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ চাইছে। তো আমরা জানি স্পর্শক অবিলম্ব এগুলো হচ্ছে কি সরল রেখা না? তো স্পর্শক কিংবা অবিলম্বের যদি সমীকরণ নির্ণয় করতে বলে, যে বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে, তোমার প্রথম কাজ হচ্ছে ওই বিন্দুতে তোমার ওই স্পর্শকের ঢাল এবং অবিলম্বের ঢাল বের করতে হবে। তো আমরা জানি স্পর্শকের ঢাল বের করার প্রসেস হচ্ছে কি, তোমাকে এক্স এর যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে তুমি যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, অর্থাৎ ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করবা। সো ডিডিএক্স অফ ওয়াইটা হচ্ছে স্পর্শকের ঢাল নির্দেশ করে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এরকম সমীকরণ দেওয়া থাকলে আমরা আগে স্পর্শকের ঢাল নির্ণয় করব। তো স্পর্শকের ঢাল মানে হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই এর মান নির্ণয় করা। তো আসো আমরা তাহলে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে কি লিখবো ভাই বলো তো? ডিডিএক্স অফ ওয়াই। সো ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করো তাহলে পাবা 6x প্লাস এটাকে যদি অন্তরীকরণ করো 2, আর 7কে অন্তরীকরণ করলে কত? 0। তো আমরা যে ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 6x প্লাস 2 পাইছি না, এটা দ্বারা বোঝাচ্ছে এটা যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল, যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল এটা মিন করে। বাট তোমাকে তো যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে না, তোমাকে স্পেসিফিক যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে ওই স্পেসিফিক সেম বিন্দুতে স্পর্শকের ঢাল লাগবে। তাহলে কোন বিন্দুতে ঢাল লাগবে? আমরা লিখব 2,23 বিন্দুতে স্পর্শকের ঢাল। মনে রাখবা আমরা অন্তরীকরণ করে ডিডিএক্স অফ ওয়াই যেটা পাই সেটা মূলত স্পর্শকের ঢাল, এটা কিন্তু অবিলম্বের ঢাল না, বুঝতেছো? স্পর্শকের ঢাল, বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে এটার ঢালকে আমরা প্রকাশ করবো হচ্ছে ভাইয়া ধরো ডিডিএক্স অফ ওয়াই সাফিক্স দিয়ে নিচে আমরা 2,23 দিব। এটা দ্বারা বুঝতেছো, এটা দ্বারা বোঝা হচ্ছে 2,3 বিন্দুতে স্পর্শকের ঢাল। ম্যাথমেটিক্যাল প্রকাশ হচ্ছে এটা। তাহলে আমি এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় 23। এখানে তো ওয়াই নাই, তাই না? আমি জাস্ট এক্স এর জায়গায় যদি 2 বসাও তাহলে এক্স এর জায়গায় 2 বসালে 6 × 12, 12 প্লাস 2, তার মানে কত আসতেছে বলো? 14। তো স্পর্শকের ঢাল যদি 14 হয় তুমি অবিলম্বের ঢালও বের করতে পারবা। অবিলম্বের ঢাল মনে রাখবো, অবিলম্বের ঢাল বের করার কনসেপ্ট হচ্ছে কি, স্পর্শক আর অবিলম্ব পরস্পর কি লম্ব। তো আমরা জানি পরস্পর যদি লম্ব হয় তাহলে দুইটা ঢালের গুণফল কত হবে? -1 হবে। এটা আমরা সরল রেখা থেকে শিখছি, তাই না? দুইটা সরল রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল কত? -1। ধরো M1 মনে করো স্পর্শকের M1 মনে করো স্পর্শকের ঢাল, আর M2 মনে করো অবিলম্বের ঢাল। তাহলে M2 বের করার জন্য তোমার কি ফর্মুলা লাগবে? -1/M1। তাহলে আমরা অবিলম্বের ঢালটা কেমনে বের করবো? -1/স্পর্শকের ঢাল। দেখো -1 স্পর্শকের ঢাল, বলো স্পর্শকের ঢাল কত পাইছি? 14, ঠিক আছে? তো অবিলম্বের ঢাল হচ্ছে 1/14। এবার দেখো, তো এবার আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। স্পর্শকের সমীকরণ, তো এই ধরনের ম্যাথ আসলে আশা করি তোমরা পারবা। ওকে, স্পর্শক সমীকরণ ভাইয়া তোমাদেরকে শিখাইছি। দেখো, যদি কোনো সরল রেখার উপরস্থ একটা বিন্দু জানা থাকে আর একটা তোমার ঢাল জানা থাকে, তাহলে সমীকরণ বের করার ফর্মুলা ছিল y - y1 = m × x - x1। এটাই ছিল সূত্র, ঠিক আছে? তো আসো এখানে আমাদের কোন বিন্দুতে ঢাল নির্ণয় করতে বলছে? 2,23। তার মানে এখানে x1 এর মানটা হচ্ছে 2 আর y1 এর মান হচ্ছে কত? 23। সো ঢালটা যদি নির্ণয় করি তাহলে y - y1 কত? 23 = ঢাল। আমি কিসের সমীকরণ বের করতেছি? স্পর্শকের। তাহলে স্পর্শকের ঢাল বসাবো। স্পর্শকের ঢাল কত? 14। তারপর বলো x - x1, x1 এর মান কত? সরি, হ্যাঁ, x1 এর মান হচ্ছে কত? 2। এই যে হয়ে গেছে। তো এবার গুণ করে দিলে ওই যে y - 23। তো আমরা যদি এখানে গুণ করি 14x - 28, তো দেখো 14x এই প্লাস ওয়াইটা ওই পাশে গেলে কী হবে? -y, আর এই 23টা ওই পাশে গেলে হবে +23। সো +23 -28, তার মানে এখান থেকে হবে -5 = 0। তো এটা হচ্ছে তোমার স্পর্শকের সমীকরণ। এবার আমাদের অবিলম্বের সমীকরণ লাগবে। তাহলে অবিলম্বের সমীকরণ, তো অবিলম্ব আর স্পর্শক কিন্তু একই বিন্দুগামী।
স্পর্শকের যে বিন্দুতে অর্থাৎ স্পর্শকের আমি যদি স্পর্শ বিন্দুতে লম্ব অঙ্কন করি সেটাকে বলা হয় অবিলম্ব। তার মানে অবিলম্ব আর স্পর্শকের বিন্দু কিন্তু সেম। তো অবিলম্বের সমীকরণ কী হবে? y মাইনাস y1, y1 কত? 23, y মাইনাস y1, y1 হচ্ছে কত ভাইয়া? 23 মাইনাস ইজ ইকুয়াল টু m। এবার বলো কিসের সমীকরণ বের করতেছে? অবিলম্বের সমীকরণ। তার মানে অবিলম্বের ঢাল বসাইতে হবে। সো অবিলম্বের ঢাল হচ্ছে কত? মাইনাস 1/14, ঠিক আছে। তারপর x মাইনাস x1, x1 কত? 2। এবার আসো আমরা 14 দিয়ে গুণ করলে 14y মাইনাস 23-কে আমরা যদি 14 দিয়ে গুণ করি 14 ইন্টু 23, তার মানে থাকতেছে 322 ইজ ইকুয়াল টু মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস 2। তো এক পাশে নিয়ে আসি আমরা মাইনাস এক্স, এ পাশে আসলে প্লাস এক্স প্লাস 14y আর প্লাস 2 এ পাশে আসলে মাইনাস 2, তার মানে মাইনাস 324 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে তাহলে আমার স্পর্শক সমীকরণ এই যে এটা একটা, তো এটা একটা আনসার, আবার অবিলম্বের সমীকরণ এটা একটা আনসার, ঠিক আছে। তো ভাইয়া এখন যদি এই ধরনের প্রশ্ন আসে যে কোনো একটা বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো, আমার বিশ্বাস তোমরা পারবা। প্রথমে তোমার ডিডিএক্স অফ ওয়াই এর মান বের করবা, সেটা হচ্ছে যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করে বোঝাবে। তোমার যে বিন্দুতে স্পর্শকের ঢাল লাগবে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল বের করবে। জাস্ট সমীকরণের জায়গায় এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসিয়ে তারপর এই সূত্র দিয়ে স্পর্শক সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারবো। ওকে, তো এই সংক্রান্ত ম্যাথগুলো আশা করি পারা যাবে। তো এই ধরনের তোমাদের বইয়ে আরও অনেকগুলো ম্যাথ আছে, তোমরা নিজে নিজে এগুলো অনুশীলন করিও, ঠিক আছে। ওকে, তো আসো আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, তো আসো ভাইয়া এই ম্যাথটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো গুরুমান লঘুমান সংক্রান্ত ম্যাথগুলো কিন্তু খুব প্রচুর পরীক্ষা আসে, ঠিক আছে। তো আসো আমরা সমাধানে যাই। তো ভাইয়া দেখো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঘ নাম্বারটার দিকে খেয়াল করব। দৃশ্যকল্প 2 হতে ফাংশনটির গুরুমান এবং কি নির্ণয় করো, লঘুমান নির্ণয় করা। আচ্ছা, তো দৃশ্যকল্প 2টাকে আমরা, এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার, তো এটাকে আমরা জি অফ এক্স হচ্ছে ফাংশন। সো জি অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে আমরা দেখতেছি এখানে 15 4x মাইনাস এখানে দেওয়া আছে তোমার 2x মাইনাস 7 হোল কিউব। আচ্ছা, তো একটা বিষয় খেয়াল করবা, কোনো ফাংশনের গুরুমান লঘুমান সংক্রান্ত ম্যাথগুলোকে আমরা কীভাবে সমাধান করব। এই ম্যাথগুলোকে সাধারণত আমাদেরকে 3টে স্টেপে করতে হয়। তো প্রথম কাজ হচ্ছে যে ফাংশনটা তোমাকে দেওয়া থাকবে সেটাকে তুমি পরপর 2বার অন্তরীকরণ করে ফেলবা। আমি ধাপে ধাপে বোঝাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে আমাকে লঘুমান গুরুমান সংক্রান্ত যে কোনো ম্যাথ দিলে আমরা প্রসেস হচ্ছে যে ফাংশনের লঘুমান এবং গুরুমান নির্ণয় করতে হবে, সেই ফাংশনকে তুমি পরপর 2বার অন্তরীকরণ করবা। তো চলো আমরা পরপর, তো জি অফ এক্সকে আমি যদি একবার অন্তরীকরণ করি এটাকে লেখা হয় জি প্রাইম এক্স, আর যদি এখানে ওয়াই থাকতো তো ওয়াইকে একবার অন্তরীকরণ করলে সেটাকে লেখা হয় ডিডি এক্স অফ ওয়াই, একই কথা, ঠিক আছে। তো আসো এটাকে যদি অন্তরীকরণ করি 15 4 এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1 মাইনাস, আমি এই পুরোটাকে মনে মনে এক্স চিন্তা করতেছি, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর মতো দেখতে, তাহলে পাওয়ারটা সামনে আসবে, তারপর এখানে এক্স বসবে 2x মাইনাস 7, তারপর পাওয়ার থেকে 1 বিগ যাবে। সো 3 থেকে 1 বিগ গেলে কত 2 ইন্টু যে জিনিসটাকে তুমি বড় এক্স চিন্তা করতেছো সেটাকে অন্তরীকরণ করবা। তো এই 2x মাইনাস 7কে যদি আমি অন্তরীকরণ করি 2xকে অন্তরীকরণ করলে কত পাবো 2, আর মাইনাস 7কে অন্তরীকরণ করলে 0। তাহলে আমরা জি প্রাইম এক্স এর মান পেয়ে গেছি। জি প্রাইম এক্স এর মান হচ্ছে কত 54 মাইনাস 6 2x মাইনাস 7 হোল স্কয়ার। ওকে, এবার আসো তাহলে এবার এটাকে আবার অন্তরীকরণ করবো। তাহলে জি প্রাইম এক্সকে দ্বিতীয়বার অন্তরীকরণ করলে এটাকে লেখা হয় জি ডাবল প্রাইম এক্স। তো 54কে অন্তরীকরণ করলে 0 মাইনাস 6 কনস্ট্যান্ট সামনে, এবার আগের মতো এটাকে তুমি এক্স চিন্তা করো, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর মতো, তাহলে পাওয়ারটা সামনে আসবে, তারপর এখানে এক্স বসবে, তারপর তুমি এটাকে আবার অন্তরীকরণ করবে। তাহলে 2x মাইনাস 7কে যদি অন্তরীকরণ করি শুধুমাত্র পাওয়া যাবে 2। তাহলে দেখো জি ডাবল প্রাইম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 2 4 424, তাহলে 24 2x মাইনাস 7। ওকে, তাহলে আমাদের এই যে দেখো দুইটা অন্তরীকরণ বের করছি, যে এটা একটা অন্তরীকরণ। আচ্ছা আমাদের একটু এটা একটা অন্তরীকরণ, আর ওই যে এই যে এটা একটা অন্তরীকরণ, ঠিক আছে। এই যে দুইটার অন্তরীকরণ বের করছি। তবে প্রথম কাজ হচ্ছে তোমাকে যে ফাংশনকে অন্তরীকরণ করতে দিবে সেটাকে পরপর কয়বার অন্তরীকরণ করবা 2বার গেল। এবার আসো এবার এর পরের স্টেপ হচ্ছে মনে রাখবা গুরুমান এবং লঘুমানের প্রথম সত্য,
গুরুমান ও লঘুমানের শর্ত। তাহলে প্রথম শর্ত হচ্ছে প্রথম অন্তরীকরণের মান 0 হবে। তাহলে প্রথম অন্তরীকরণ কি জি প্রাইম এক্স, তাহলে জি প্রাইম এক্স ইজ ইকুয়াল টু কত লিখবো 0। জি প্রাইম এক্স এর মান কত বলো তো 54 মাইনাস 6 2x মাইনাস 7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার আসো এখান থেকে আমরা যদি করি তাহলে এই 54কেও পাশে নিলে মাইনাস, তো এখানে আমি লিখতে পারবো দেখো 2x মাইনাস 7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো আমরা যদি 54 তাহলে 54 ভাগ 6 তাহলে এখানে পাবো 9। তো এখানে এবার মিডলটা ফ্যাক্টর করলে তোমার লিখতে পারবো কত 4s স্কোয়ার মাইনাস 7 গুণ 14 তাহলে 2 গুণ করলে 18x প্লাস 49 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4s স্কোয়ার মাইনাস 28x 49 থেকে 9 বাদ গেলে থাকবে হচ্ছে প্লাস 40 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এখান থেকে তুমি 4 কমন নিতে পারো। ঠিক আছে, সো 4 কমন নিলে এখানে থাকবে তোমার s স্কোয়ার 4 সাথে 28 তার মানে 7x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে মিডলটা ফ্যাক্টর করবা, সো বাই ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি, আশা করি তোমরা মিডলটা ফ্যাক্টর সবাই পারো। হ্যাঁ, 1 মাইনাস 7 10। তো এখানে x এর মান দুইটা পাওয়া যাচ্ছে, একটা x এর মান পাওয়া যাচ্ছে 5 এবং আরেকটা x এর মান পাওয়া যাচ্ছে 2। তাহলে দ্বিতীয় স্টেপ, তাহলে প্রথম স্টেপ এই ফাংশনকে পরপর কয়বার অন্তরীকরণ করো 2 বার। দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রথম অন্তরীকরণের মান 0 ধরে x এর মান বের করবা। তাহলে আমি প্রথম অন্তরীকরণের মান 0 ধরে x এর কয়টা মান পাইছি দুইটা, একটা হচ্ছে 5 একটা 2, তার মানে x এর মান 2 এবং 5 এই মানগুলোর জন্য আমি প্রদত্ত ফাংশনের গুরুমান পাবো এবং লঘুমান পাবো। তাহলে x এর কোন কোন মানের জন্য গুরুমান পাওয়া যাবে এবং লঘুমান পাওয়া যাবে সেগুলো নির্ণয় করবা কিভাবে, প্রথম অন্তরীকরণের মান কি ধরে 0 ধরে। তাহলে আমি দেখো x এর কয়টা মান পাইছি এখানে ভাইয়া দুইটা, একটা হচ্ছে 2 পাইছি, একটা কত পাইছি 5। তার মানে এইটুকু শিওর x এর মান 2 এবং 5 এই দুইটা মানের জন্য আমি ওই ফাংশনের গুরুমান এবং লঘুমান পাবো। ক্লিয়ার? এবার আসো x এর কোন মানের জন্য এক্স্যাক্টলি গুরুমান পাবা এক্স্যাক্টলি লঘুমান পাবা সেটা যদি তোমাকে ডিফাইন করতে হয় বা আলাদা করে বুঝতে হয় তখন এই x এর মানগুলো নিয়ে তোমাকে দ্বিতীয় অন্তরীকরণে বসাতে হয়। তারপর তুমি বুঝতে পারবা x এর মান এই মানের জন্য তুমি লঘুমান পাবা নাকি গুরুমান পাবা। তাহলে প্রথম কাজ হচ্ছে x এর কোন কোন মানের জন্য গুরুমান এবং লঘুমান পাবা সেটা নির্ণয় করবা। দ্বিতীয় হচ্ছে x এর কোন মানের জন্য আমি স্পেসিফিক লঘুমান পাবো স্পেসিফিক গুরুমান পাবো সেটা যদি তুমি বুঝতে চাও তাহলে x এর ওই মানগুলো নিয়ে দ্বিতীয় অন্তরীকরণে বসাতে হবে। চলো আমরা সেটাই করতেছি। তাহলে x ইজ ইকুয়াল টু 2 হলে জি ডাবল প্রাইম এক্স অর্থাৎ দ্বিতীয় অন্তরীকরণের মান দেখি কত আসে। x এই দ্বিতীয় অন্তরীকরণ হচ্ছে এখানে। হ্যাঁ, একটু খেয়াল করো, x এর মান যদি আমি 2 বসাই, একটু দিকে খেয়াল করবা, x এর মান যদি এখানে 2 বসাই তাহলে কত আসতেছে -24। এখানে যদি x এর মান 2 বসাই তাহলে 4 -7, তাহলে এটার মান কত আসে আমরা দেখি। তো 4 -7 করলে হবে -3, সো -3 এবং -24 প্লাস, তাহলে 24 × 3 গুণ করলে হয় 72। বলো এই 72 মানটা কি 0 চেয়ে বড় না, অর্থাৎ পজিটিভ মান। এবার শোনো মনোযোগ দিয়ে, x এর যে মানের জন্য দ্বিতীয় অন্তরীকরণের মান পজিটিভ হবে x এর ওই মান প্রদত্ত ফাংশনে বসালে তুমি লঘুমান পাবা। তাহলে কোনটা x এর কোন মানের জন্য লঘুমান পাবো সেটা কিভাবে বুঝবো, x এর মান যদি বসিয়ে দ্বিতীয় অন্তরীকরণের মান পজিটিভ পাও অর্থাৎ 0 চেয়ে বড় পাও পজিটিভ মান পাও তাহলে বুঝবা x এর ওই মানের জন্য প্রদত্ত ফাংশনে আমরা লঘুমান পাবো। তাহলে কিভাবে x ইজ ইকুয়াল টু 2 এর জন্য আমরা কি পাবো লঘুমান পাবো। তাহলে এটা লঘুমান পাওয়া যাবে। তাহলে এই যে লঘুমান পাওয়া যাবে সেটা কিভাবে বুঝলাম বলো তো, সেটা বুঝলাম হচ্ছে x এর মান 2 বসানোর পর দ্বিতীয় অন্তরীকরণ মান কি আসছে পজিটিভ আসছে, এই জন্য বুঝলাম। সুতরাং এবার লঘুমানটা বের করবা। বা লঘুমানটা কিভাবে বের করবে জানো, x এর মানটা নিয়ে তুমি মূল ফাংশনে বসাবো। আমাদের মূল ফাংশন কিন্তু এটা ছিল। তো আসো আমরা x এর মান 2 বসাই এখানে। তাহলে 54 × 2 মাইনাস, এখানে দেখো এখানে হচ্ছে 2 × 2 তার মানে 4 -7, তাহলে 2 × 2 -7 হোল কিউব। তো এখান থেকে দেখি কত আসে। তো দেখো
এখানে আমরা বলতে পারি তোমার 54 ইন্টু 2 মাইনাস এখানে থাকবে তোমার হচ্ছে ভাইয়া মাইনাস 3 হোল কিউব। তো এটা থেকে আসতেছে 135। তাহলে আমরা লঘুমান পাইছি, লঘুমান কত পাইছি 135। এবার আসো এক্স এর মান একটা আছে না, এটা চেক করে দেবো। এক্স ইজ ইকুয়াল টু 5 হলে আমাদের দ্বিতীয় অন্তরীকরণ মান চেক করবো। জি ডাবল প্রাইম এক্স ইজ ইকুয়াল টু দেখি কত আসে, মাইনাস 24 ইন্টু এক্স এর মান যদি আমি 5 বসাই তাহলে 5 দুগুণ কত 10 মাইনাস 7। তাহলে এবার দেখো আমরা এখান থেকে যদি করি তাহলে তোমার এখান থেকে আসতেছে কত 3, তাই না? সো 3 ইন্টু 24 তার মানে 3 ইন্টু 24 তাহলে হচ্ছে মাইনাস 72। বলো মাইনাস 72 এটা কি জিরোর চেয়ে ছোট না? মনে রাখবা এক্স এর যে মান বসিয়ে দ্বিতীয় অন্তরীকরণের মান ঋণাত্মক পাবা, এক্স এর ওই মানের জন্য সর্বোচ্চ মান পাবা বা গুরুমান পাবা। তার মানে লিখবো এক্স ইজ ইকুয়াল টু 5 এর জন্য গুরুমান পাওয়া যাবে, ঠিক আছে? সুতরাং নির্ণয় গুরুমান আমি এখানে করতেছি, সুতরাং নির্ণয় গুরুমান। তাহলে সেই গুরুমানটা কেমনে বের করবো জানো? মূল ফাংশনে এক্স এর মানটা বসাই দিবা। মূল ফাংশন হচ্ছে ওই যেটা। তাহলে আমরা 54 ইন্টু এক্স এর মান কত 5, ঠিক আছে? তারপর দেখো মাইনাস এটা সরাসরি করে দিচ্ছি তোমার এখানে কত 5 দুগুণ 10 7 তাহলে 3 কিউব। তো এটার দিকে কত আসে তোমার 54 5 মাইনাস 3 হোল কিউব তাহলে কত আসতেছে 243। সো আমাদের উত্তর হচ্ছে ভাই এই দুইটা। দেখো একটা হচ্ছে লঘুমান আসছে 135 আর গুরুমান আছে কত 243, ঠিক আছে? তাহলে আশা করি ভাইয়া গুরুমান এবং লঘুমান সংক্রান্ত এখন থেকে যদি এই টাইপের প্রশ্নগুলো দেয় আশা করি ভাইয়া যে প্রসেস করছি সেম প্রসেসে তুমি করতে পারবা, ঠিক আছে? ওকে, তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। তো আমাদের রাজশাহী বোর্ডের প্রশ্নটা কিন্তু কমপ্লিট। ওকে, এবার আসো। তো এবার দেখো আমরা ঢাকা বোর্ড 2023 সালে একটা প্রশ্ন সমাধান করব। তো এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো আমাদের দৃশ্যকল্প 1-এ আমরা দেখতেছি জি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে সাইন এক্স, আর দৃশ্যকল্প 2-তে আমরা দেখতেছি এক্স ইজ ইকুয়াল টু ট্যান √2y দুইটা ফাংশন দেওয়া, তাই না? তো আসো প্রথম প্রশ্ন আমরা করব যে এক্স এর সাপেক্ষে আমাদেরকে লগ এক্স ভিত্তিক এর অন্তরজ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো দেখো প্রথমে ভাইয়া আমাদেরকে দেওয়া আছে যেটা কত নম্বর খ নাম্বার, হ্যাঁ? সো খ নাম্বার আমাদের কি দেওয়া আছে হচ্ছে কি ভাইয়া দেখো লগ এক্স ভিত্তিক এ এটার অন্তরীকরণ। তোমাদের ভাইয়া এই ধরনের একটা সূত্র শিকার কথা লগারিদমে ভাইয়া পড়াইছি, যদি না পড়ো একটু খেয়াল করো। লগ এ ভিত্তিক বি থাকলে এই জিনিসটাকে ভেঙে ভেবে লেখা যায় লন বি বাই লন এক্স, ঠিক আছে? এটা আশা করি তোমরা সবাই জানো সূত্রটা। তো আসো তা এই জিনিসটাকে যদি আমি এখানে ভেঙে লিখি ভাইয়া দেখো তো এইভাবে কি লেখা যায় না, লগ এ ভিত্তিক বি যখন থাকতো লন বি ডিভাইড বাই লন এখানে লন এ হবে, এখানে লন এ হবে। তাহলে দেখো তাহলে লগ এ ভিত্তিক বি থাকলে ভেঙে কি লেখা যায় তো লন বি ডিভাইড বাই লন এ। তাহলে লন এক্স ভিত্তিক এ কে আমি ভেঙে কি লিখতে পারবো বলো তো? আমি ভেঙে লিখতে পারবো লন এ ডিভাইড বাই লন এক্স। তাহলে এটার অন্তরীকরণ করবো। সো ডিডিএক্স অফ লন এ ডিভাইডেড বাই লন এক্স। তো আসো এখানে লন এ কনস্ট্যান্ট, এটা সামনে আসবে, লন এ সামনে আসবে। এবার দেখো এই জিনিসটাকে তুমি মনে মনে ভাইয়া এক্স চিন্তা করো তো, মনে মনে এক্স। তোমরা কি জানো ডিডিএক্স অফ 1/x এর অন্তরীকরণ? অবশ্যই জানো। 1/x এর অন্তরীকরণ কি বলো তো? -1/s²। তাহলে লন এ কনস্ট্যান্ট সামনে আসলো। এবার এই যে লন এক্স আছে না, সেটাকে ভাই আমরা মনে মনে এক্স চিন্তা করতেছি। তাহলে 1/x এর মতো। তাহলে লন এক্সকে মনে মনে এক্স চিন্তা করে অন্তরীকরণ করে নাও। তাহলে 1/x এর অন্তরীকরণ কি হবে? -1/s²। এক্স মানে কি লন এক্স, ঠিক আছে? ইন্টু এবার কোন জিনিসটাকে তুমি মনে মনে এক্স চিন্তা করছো? লন এক্সকে। এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। সো লন এক্সের অন্তরীকরণ 1/x। সো আমরা সুন্দর করে যদি গুছিয়ে লিখি মাইনাস উপরে থাকবে লন এ আর নিচে থাকবে এক্স ইন্টু লন এক্স হোল স্কয়ার। এটাই আনসার। তো দেখো এই ছোট্ট একটা ম্যাথ, তো এগুলো যদি তুমি পারো
এখান থেকে 2 2 পেয়ে যাবা, ঠিক আছে। তো আশা করি এটা সবার কাছে ক্লিয়ার, ঠিক আছে। তো চলো এবার আমরা দৃশ্যকল্প 1 থেকে খ নম্বর প্রশ্নটা সমাধান করব। আচ্ছা ঠিক আছে, এবার আসো পরের প্রশ্নটা আমরা একটু পড়ব ভালো করে, তাহলে ক্লিয়ার হবে। ক নাম্বারটা কি বলছে দেখো, দৃশ্যকল্প 1 এর আলোকে 1 প্লাস 2 অফ জি অফ এক্স প্লাস 3 ইন্টু 1 মাইনাস জি অফ এক্স হোল স্কোয়ার এর একটা ব্যবধি দেওয়া আছে, এক্স এর মান 0 সমান 0 চেয়ে বড় বা পাই বাই 2 এর চেয়ে ছোট ব্যবধিতে কার মান নির্ণয় করতে হচ্ছে চরম মান। চলো আসো আমরা আগে ফাংশনটা তৈরি করি একটু। হ্যাঁ, তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এটা একটু লিখি, দেখো কি দেওয়া আছে, 1 প্লাস দেখো 2 ইন্টু জি অফ এক্স, আচ্ছা জি অফ এক্স মানে কি সাইন এক্স, তাহলে 2 ইন্টু সাইন এক্স হবে আর কি এখানে, ক্লিয়ার, ওকে। প্লাস এবার দেখো তো ভাই একটু, এবার দেখো তো এখানে কি দেওয়া আছে, 3 ইন্টু 1 মাইনাস জি অফ এক্স হোল স্কোয়ার, তাহলে জি অফ এক্স মানে কি সাইন এক্স হোল স্কোয়ার, তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এই যে আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা আমরা সমীকরণটা তৈরি করে নিলাম। এবার এটাকে যদি একটু সিম্পল করি তাহলে 1 প্লাস 2 সাইন এক্স প্লাস আমরা সবাই মনে হয় জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে কস স্কোয়ার এক্স লেখা যায়, তাহলে 3 ইন্টু আমরা এখানে লিখতে পারি কস স্কোয়ার এক্স। তাহলে আমাদেরকে যে ফাংশনটা দেওয়া ছিল এই যে এই ফাংশনটা, তো এটা আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম, ঠিক আছে। এবার আসো এই ফাংশনের আমাদেরকে কি বের করতে বলছে বলো, চরম মান। দেখো একটা ব্যবধি দেওয়া আছে, মানে ব্যবধি মানে কি তুমি এক্স এর মান তো নির্ণয় করবা, ভাইয়া বলছিলাম না আগের মতো, এক্স এর অনেকগুলো মান পাবা, বাট তোমাকে এক্স এর মানগুলো নিতে হবে এই ব্যবধির মধ্যে থেকে, ঠিক আছে। তাহলে চরম মান নির্ণয় করতে বলছে। চরম মান মানে কি, আমরা চরম মান বলতে বুঝবো হচ্ছে গুরুমান এবং লঘুমান কি বোঝাচ্ছে। তো আসো, তো প্রথম কাজ হচ্ছে এই পুরো ফাংশনকে তুমি ওয়াই ধরে নিবা, সো মনে করে দিয়ে ওয়াই ধরে নিতে পারো। হ্যাঁ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এখানে লিখবা, মনে করে দিয়ে এটা লিখে নিতে পারো, পুরো ফাংশনকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 3 কস স্কোয়ার এক্স, ঠিক আছে। তুমি একটা কাজ করতে পারো, এটাকে চাইলে এফ অফ এক্স জি অফ এক্স যেটা খুশি সেটা করতে পারো। হ্যাঁ, তো আসো এবার অন্তরীকরণ করব, কারণ আমরা বারবার বলছিলাম প্রথম কাজ হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকে সেটাকে পরপর দুইবার অন্তরীকরণ করা। তো চলো এটা করতেছি। সো ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 1 অন্তরীকরণ করলে 0, 2 কনস্ট্যান্ট সাইন এক্স অন্তরীকরণ করলে কস এক্স, তারপর প্লাস 3 কনস্ট্যান্ট সামনে, তারপর দেখো কস এক্স হোল স্কোয়ার, তাহলে কস এক্সকে মনে মনে এক্স চিন্তা করো, তাহলে কস এক্স হোল স্কোয়ার মানে এস স্কোয়ার অন্তরীকরণ কত 2x, এক্স বলতে কাকে তুমি এক্স চিন্তা করছো, কস এক্সকে, তাহলে কস এক্সকে কি আবার অন্তরীকরণ করতে হবে না, অবশ্যই। তাহলে কস এক্সের আবার অন্তরীকরণ হচ্ছে কি মাইনাস সাইন এক্স, ক্লিয়ার, ওকে। এবার আসো, তাহলে আমরা এখানে বলতে পারি ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 2 cos x, আচ্ছা তো দেখো প্লাসে মাইনাস 3 ইন্টু এটাকে একটু সুন্দর করে লিখি 2 সাইন এক্স ইন্টু কস এক্স। আশা করি কারো আপত্তি থাকবে না এটা। হ্যাঁ, তারপর দেখো ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 2 cos x মাইনাস 3, ভাইয়া দেখো তোমরা কিন্তু অলরেডি এরকম একটা সূত্র পড়ছো, অলরেডি পড়ে আসছো। দেখো 2 সাইন এ ইন্টু কসে, 2 সাইন এ ইন্টু কসে, 2 সাইন এ ইন্টু কসে, এটা সূত্র কি জানো, সাইন 2a, সাইন 2a, এ মানে কি এক্স, ঠিক আছে। এই যে তাই না, আমরা তাহলে ভাই প্রথম অন্তরীকরণটা পেয়ে গেছি। তাহলে আমাদের কাজ হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকে সেটাকে পরপর কয়বার অন্তরীকরণ করা বলো, 2 বার। সো আমরা প্রথম অন্তরীকরণ পেয়ে গেছি। এবার আসলে এটাকে আবার অন্তরীকরণ করবো। সো এটাকে আবার অন্তরীকরণ করলে কি লিখতে হয়, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এস স্কোয়ার। তো 2 কনস্ট্যান্ট সামনে cos x এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, তাহলে একেবারে লিখতে পারি মাইনাস 2 সাইন এক্স মাইনাস 3 কনস্ট্যান্ট সামনে সাইন 2x এর অন্তরীকরণ কি বলো, cos 2x, 2x কে আবার অন্তরীকরণ করলে 2, তাহলে এই 2 আর 3 গুণ হয়ে আমি এখানে 6 লিখতে পারি না, 6 cos 2x, বুঝতে পারছো আশা করি। তাহলে 2 কনস্ট্যান্ট সামনে cos x এর অন্তরীকরণ কত মাইনাস সাইন x লিখলাম, তো 3 কনস্ট্যান্ট সামনে sin 2x এর অন্তরীকরণ কত cos 2x, কাকে তুমি x চিন্তা করছো cos 2x কে, তাহলে 2x কে আবার অন্তরীকরণ করলে কি পাবো 2, তাহলে সেই 2 আর এই 3 গুণ হয়ে 6 হয়ে গেছে। তাহলে এই যে আমাদের দ্বিতীয় অন্তরীকরণ। তাহলে ভাইয়া দেখো বারবার একই কথা বলতেছি, তোমাদের কাজ হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকে সেটাকে পরপর কবার অন্তরীকরণ করবা, 2 বার। এবার 2 বার অন্তরীকরণ করার পর তুমি এবার এখানে প্রথম কাজ হচ্ছে গুরুমান এবং লঘুমানের সত্য দিবা। আমরা লিখতে পারি গুরুমান লঘুমানের সত্য।
তো গুরুমান ও লঘুমানের প্রথম সত্য হচ্ছে কি প্রথম ডেরিভেশনের মান 0 হবে, অর্থাৎ ddx অফ y ইজ ইকুয়াল টু 0 হবে। ওকে, সো ddx অফ y মানে কি 2 cos x মাইনাস বলো 3, একটু খেয়াল করো ভাইয়া, এটা ভালো করে একটু খেয়াল করো, এই যে ddx অফ y এর মান কত 2 cos x মাইনাস 3 sin 2x। এখন sin 2x কে আমরা সূত্রের মতো ফেলবো, বলো sin 2x কি লেখা যায় 2 sin a ইনটু cos a, ওই যে কারণ দুই পাশে cos আছে তো cosটা কমন নেওয়ার জন্য এই sin 2x টাকে ভেঙে সূত্র দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর কিছু না। তাহলে sin 2x এর সূত্র কি 2 sin x ইনটু cos x ইজ ইকুয়াল টু 0। তো দেখো আমি পুরো লাইন থেকে 2 cos x কমন নিতে পারি, 2 cos x যদি কমন নিই এখানে থাকবে 1 মাইনাস এখানে থাকবে 2 cos x কমন নিছো, তাহলে এখানে থাকবে 3 sin x ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো ভাই আমি বলতে পারি 2 cos x ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে cos x এর মান কত হবে 0 হবে। তাহলে cos x এর মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি cos x ইজ ইকুয়াল টু, দেখো cos 0 কত ডিগ্রি মান cos 90 ডিগ্রি মান, তাহলে π/2 লেখা যায়, বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, এখান থেকে আমরা বলতে পারি x এর মান আমি একটা কত পাচ্ছি π/2। তাহলে এই যে তাহলে আমি x এর মান একটা পেয়ে গেলাম, কত পেলাম π/2, ঠিক আছে। তাহলে দুইটা উৎপাদকের গুণফল 0 মানে কি আলাদা আলাদা 0। সো প্রথমে 2 cos x ইকুয়াল টু 0 ধরে x এর একটা মান পেয়ে গেছে কত π/2। এবার আসো π/2 কিন্তু নিতে পারবা, কেন বলো তো, বিভূতির মধ্যে দেখো x এর মান π/2 এর সমান এবং এর চেয়ে ছোট নিতে হবে, π/2 এর সমান, সো এটা নেওয়া যাবে। যদি এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়া না থাকতো তাহলে কিন্তু নিতে পারত না, বুঝতে পারছো। আচ্ছা, তো আসো আবার দেখো ভাই আবার আরেকটা কি দেওয়া আছে বলো তো, আরেকটা কি দেওয়া আছে তোমার 1 মাইনাস 3 sin x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না sin x ইজ ইকুয়াল টু 1/3। তাহলে এখান থেকে x ইজ ইকুয়াল টু কত sin ইনভার্স 1/3। তাহলে দেখো এই মানটাও কি নিতে পারবো কিনা আমরা একটু চেক করি। হ্যাঁ, তো আমরা শিফট sin ইনভার্স 1/3, তো sin ইনভার্স 1/3 করলে মান আসতেছে তোমার 19.5 ডিগ্রি, 19.5। তাহলে 19.5 ডিগ্রি মানটাকে নিতে পারবো না, অবশ্যই পারবা, ঠিক আছে। তাহলে আশা করি আমরা x এর এবার কয়টা মান পাইছি 2টা, তার মানে আমি এটুকু শিওর x এর মান π/2, x এর মান π/2 এবং x এর মান sin ইনভার্স 1/3, এই দুইটা মানের জন্য আমি প্রদত্ত ফাংশনে কি মান পাবো, চরম মান পাবো। এখন এই চরম মান মধ্যে তো আবার দুইটা আছে তাই না, একটা হচ্ছে গুরু মান আছে একটা লঘু মান আছে। তাহলে আমি x এর কোন মানের জন্য আমি এক্স্যাক্টলি গুরু মান পাবো নাকি লঘু মান পাবো সেটা যদি তুমি বুঝতে চাও তখন তোমাকে এই মানগুলোকে দ্বিতীয় অন্তরীকরণে বসিয়ে চেক করতে হবে। আমরা গত ম্যাথে যেভাবে করছি ওই একই রকম। তাহলে x এর মান বসিয়ে যদি আমি পজিটিভ মান পাই তাহলে বুঝবা ওই x এর মানটার জন্য লঘু মান পাওয়া যাবে। x এর মানটা যদি x এর আরেকটা মান নিয়ে দ্বিতীয় অন্তরীকরণে বসিয়ে যদি নেগেটিভ মান পাই তাহলে x এর ওই মানের জন্য গুরু মান পাবা, ঠিক আছে। তো চলো আমরা পরের স্টেপটা দেখি। ওকে, তাহলে ভাইয়া এটুকু আশা করি সবাই লিখছো, তো আমরা এটুকু একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, এটুকু একটু মুছে দিচ্ছি। তো এইগুলো সবগুলো মুছে দিচ্ছি আমরা মূলত। ওকে, তো আমাদের এটা হচ্ছে মেইন ফাংশন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূল ফাংশন, এই যে এটা ছিল আমাদের মূল ফাংশন আর এইগুলো ছিল আমাদের দুইবার অন্তরীকরণ পরপর, ঠিক আছে, এই যে পরপর দুইবার অন্তরীকরণ। তো চলো এবার আমরা এখান থেকে করি। তাহলে এখন আসো, এখন ঠিক আছে, তাহলে আমরা এই যে আচ্ছা আমরা একটা কাজ করি, মানগুলো এইদিকে নিয়ে আসি তাহলে বেটার হয়। আচ্ছা আমরা x এর দুইটা মান পাইছি এগুলো লিখি। হ্যাঁ, তাহলে x এর মান কি পাইছি বলো, x এর মান পাইছি একবার আমি π/2, তাহলে x এর আরেকটা মান পাওয়া গেছে কত বলো তো sin ইনভার্স 1/3, ঠিক আছে। আমি এগুলো মুছে দিচ্ছি। এবার আসো, তাহলে এখন কি করবো বলো, x ইজ ইকুয়াল টু π/2 হলে দ্বিতীয় অন্তরীকরণের মান মানে d² y/ds² এর মান। তো আসো দ্বিতীয় অন্তরীকরণ মান বসাই, তাহলে বলে দেখো সরাসরি করে দিচ্ছি বুঝে নিও একটু। হ্যাঁ কেমন, তাহলে আসো এখানে যদি তুমি -2 পাবা, কেন বলো তো, কারণ x এর মান তুমি যদি π/2 বসাও sin 90 ডিগ্রি মান কত বলো তো 1, তার মানে -2 -6। দেখো এখানে খেয়াল করো, আমি x এর মান যদি π/2 বসাই, x এর মান π/2 বসাই, 2 আর 2 কি যাবে কাটা যাবে, তাহলে cos পাই, cos মানে cos 180 ডিগ্রি মান কত বলো তো -1। তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি ভাই একটু বলো তো, আমি এখান থেকে পাচ্ছি তোমার আলটিমেটলি কত পাচ্ছি, এখানে পাচ্ছি মাইনাস প্লাস, তাহলে 6
-2 তার মানে 4, এটা অবশ্যই কার চেয়ে বড়, 0 চেয়ে বড়। তাহলে কি বলবা, x এর মান π/2 বসানোর পর দ্বিতীয় অন্তরীকরণ মান পজিটিভ আসছে, তার মানে x = π/2 এর জন্য 2 এর জন্য আমরা কেমন মান পাবো বলো তো, লঘুমান পাবো, লঘুমান পাওয়া যাবে। সুতরাং নির্ণয়ে আমরা এখন তাহলে কি করবো ভাইয়া, দেখো আচ্ছা এখন একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা ওই যে তোমার π/2টা এই আচ্ছা লঘুমানটাকে আমি কীভাবে নির্ণয় করবো, লঘুমানটা পাবো হচ্ছে মূল ফাংশনে x এর মানটা বসাইতে হবে, তাইলে লঘুমানটা পাবো। তাহলে মূল ফাংশন হচ্ছে এটা, তাহলে আসো এই জায়গায় আমি x এর মানটা বসাই দিই। হ্যাঁ, তো আসো আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাকে আমি দেখো মূল ফাংশনটা আমি ভেঙে দেখো 1 - sin স্কয়ার x কে ভেঙে কি cos স্কয়ার x লেখা যায় না, তো একেবারে সহজ করে লিখে দিচ্ছি, মূল ফাংশনটা এটা ছিল cos স্কয়ার x, ঠিক আছে, এটা হচ্ছে মূল ফাংশন ছিল, তাই না। তো এখন আসো লঘুমান x এর মান কত বসাবো, π/2, তাহলে দেখো ভাই এটার দিকে থাকা 1 প্লাস x এর মান π/2 বসালে sin 90 ডিগ্রি মান, sin 90 ডিগ্রি মান কিন্তু 1, তার মানে এখানে 2 প্লাস cos 90 ডিগ্রি মান কত, 0, সো এই পুরোটা হচ্ছে কত হয়ে যাবে 0, তাহলে আমরা নির্ণয় লঘুমান কত পাচ্ছি ভাইয়া 3, ক্লিয়ার। এখন আসো এবার x এর মান আরেকটা বসাবো, x এর মান কত, x = sin ইনভার্স 1/3 হলে দ্বিতীয় অন্তরীকরণের মান, ঠিক আছে, দ্বিতীয় অন্তরীকরণ হচ্ছে কি, এটাকে আমরা লিখবো হচ্ছে কি d²y/ds² তাহলে আসো আমরা এবার আসো দ্বিতীয় অন্তরীকরণ হচ্ছে কোনটা ভাইয়া, এই যেটা, তাহলে -2 * sin x এর মান বসাবো, তাহলে x এর মান কত বসাবা, sin ইনভার্স 1/3, ঠিক আছে। এবার আসো -6 cos 2x, আচ্ছা x মানে কি, x মানে sin ইনভার্স 1/3, বুঝতে পারছো, তাহলে দ্বিতীয় অন্তরীকরণে x এর মানটা বসে দিছি। এবার দেখো ভাইয়া এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে দেখো sin ইনভার্স কাটা যায়, তাহলে এখানে থাকবে -2/3 -6, এখানে কিন্তু একটা সূত্র দেবো, সূত্রটা ভাইয়া তোমাদেরকে আমি বোঝানোর জন্য এখানে লিখে দিচ্ছি, দেখো তোমরা অবশ্যই এটা পড়ে থাকছো, cos 2 এর সূত্র, cos 2 এর সূত্র ছিল এরকম 1 - 2 sin স্কয়ার এই যে এটা, তাহলে cos 2 এর সূত্র কি 1 - 2 sin স্কয়ার ত্রিকোণমিতিতে পড়ার কথা। হ্যাঁ, তো আমরা এখানে হিসেবে এটাকে চিন্তা করতেছি, এটাকে পুরোটাকে মনে মনে চিন্তা করতেছি, তাহলে আমরা যদি এখানে সূত্রটা প্রয়োগ করি তাহলে দেখো তো কি লেখা যাবে, দেখো ভাই একটু খেয়াল করবা যে 6 তো বাইরে cos 2, তাহলে 1 - 2 sin স্কয়ার মানে কি sin ইনভার্স 1/3, ঠিক আছে। এবার দেখো তাহলে -2/3 -6, একটু খেয়াল করবো ভাইয়া 1 মাইনাস, ভাই দেখো এই sin ইনভার্স বাদ যাবে, তাহলে 1/3 এর উপর কি স্কয়ার থাকবে না, স্কয়ার মানে কি এই পুরোটার উপর স্কয়ার না, তাহলে sin ইনভার্স বাদ গেলে 1/3 এর উপর স্কয়ার, সো 1/3 এর উপর স্কয়ার মানে কত বলো 1/9, এখানে কিন্তু 2 গুণ আকার ছিল, তো এখানে 2/9 হবে। তো আমি এখান থেকে সরাসরি মানটা বের করি, কত আসে দেখি, -2/3 -6 * 1 - 2/9, তো এটার মান আসতেছে তোমার -16/3, -16/3 ইজ লেস দেন 0। তাহলে আমরা কি দেখলাম ভাইয়া বলো তো, x এর মান sin ইনভার্স 1/3 বসিয়ে, sin ইনভার্স 1/3 বসিয়ে আমি মান কত পাইছি বলো, -16/3, তাহলে ঋণাত্মক মান পাইছি না, তাহলে লিখবা সুন্দর করে কি x = sin ইনভার্স 1/3 এর জন্য 3 এর জন্য কি মান পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে, ঠিক আছে। এবার আসো এবার সেই গুরুমানটা বের করবা, মূল ফাংশনে সাইনের মানটা বসে দিব, ঠিক আছে। এই যে তাহলে আমরা এটুকু ডান, এটাকে একেবারে মুছে দিচ্ছি। তো আসো এবার আমরা নির্ণয় কি করব বলো, নির্ণয় গুরুমান, গুরুমানটা কিভাবে করবা, ওই যে x মূল ফাংশন, এটা মূল ফাংশনে জাস্ট x এর মানটা বসাই দিবা, তাহলে 1 + 2 sin x, x এর মান কত, sin ইনভার্স 1/3, ঠিক আছে, প্লাস 3
cos স্কয়ার x কে ভেঙে কি লেখা যায় বলো তো cos আমি একটু ছোট্ট করে দাঁড়াও গুরুমান হ্যাঁ গুরুমান তাহলে দেখো আমি এবার 3 cos স্কয়ার x কে ভেঙে কি লেখা যায় বলো 1 - sin স্কয়ার x sin স্কয়ার x x এর জায়গায় বসাও x এর জায়গায় কত বসবে sin ইনভার্স 1/3 এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে বুঝছো ক্লিয়ার ভাইয়া দেখো তাহলে আমরা কি বললাম এই যে মূল sin যে মানটা x sin এর জন্য গুণমান পাওয়া যাবে বলছিলাম না তাহলে x এর মানটা নিয়ে আমি মূল ফাংশনে বসাচ্ছি সো মূল ফাংশনে দেখো 1 + 2 * sin ইনভার্স x এর জায়গায় x এর বসাইছি cos স্কয়ার x কে ভেঙে কি লেখা যায় 1 - sin স্কয়ার x এর জায়গায় x এর মান বসাইছি এবার দেখো 1 + sin ইনভার্স বাদ যাবে তাহলে এখানে থাকবে 2/3 + 3 এখানে দেখো বার এবার দেখো এখানে 1 - sin ইনভার্স বাদ যাবে তাহলে 1/3 উপর স্কয়ার মানে কি কত 1/9 সো এবার ক্যালকুলেশন করে দেখি এটার মান কত আসে ঠিক আছে তাহলে 1 + 2/3 + 3 * 1 - 1/9 তো এটার মান আসতেছে তোমার 13/3 এটাই आंसर ঠিক আছে তাহলে আমাদের চরম মান দুইটা চাইছে তাহলে চরম মানের মধ্যে 13/3টা হচ্ছে আমাদের গুণমান আর এর আগে আমরা একটু আগে যেটা বের করছি সেটা ছিল কোথায় এই যে লঘুমান বের করছে কত 3 ঠিক আছে তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার ওকে সো আসো এর পরের ম্যাথ আমরা সমাধান করব তো এই ধরনের ম্যাথগুলো কিন্তু আরো অনেকগুলো সৃজনশীল আসছিল ঠিক আছে তো এই ধরনের ম্যাথ আসলে আশা করি আমরা সমাধান করতে পারবো কেমন আচ্ছা সো ভাইয়া এগুলো কমপ্লিট সরি ওকে তো ঠিক আছে তো তাহলে আমরা এই দুইটা আমাদের কমপ্লিট হয়েছে এখন হচ্ছে আমরা গ নাম্বারটা কমপ্লিট করব ঠিক আছে তো দেখো দৃশ্যকল্প 2 এর আলোকে আমাদের এটা একটু ভুল ছিল সো ভাই একটু কারেক্ট করে লিখে দিছি ঠিক আছে তো এটা হচ্ছে ঢাকা বোর্ড তোমরা মিলিয়ে নিতে পারবা 1 + s² y2 + 2xy তারপর 2xy হবে নাকি y1 হবে মেবি একটু ধরো আমরা একটু মিলাই এখানে মেবি 2xy1 হবে ধরো একটু কাইন্ডলি আচ্ছা এখানে সরি এখানে y1 হবে ভাইয়া এখানে আসলে y1 হবে বুঝছো এখানে y1 হবে মুছে দেখছি আচ্ছা তো আসো আমরা এবার সমাধান করি তো এটা আর এটা কমপ্লিট তো এটা আসলে সমাধান করব তো এই ধরনের ম্যাথগুলো হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আমরা 9f অক্ষরপত্র বইয়ের 9f এ পর্যায়ক্রমিক অন্তরীকরণ এটা হচ্ছে কি ভাই বলছিলাম যদি কখনো এরকম y⁻2 দেখো তাহলে বুঝবা y-টাকে পরপর কয়বার অন্তরীকরণ করা হচ্ছে দুইবার y⁻3 থাকলে তিনবার y1 থাকলে একবার মনে আছে আচ্ছা তো চলো আমাদেরকে ঘ নাম্বারটা দেখো কি দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে কি x = tan √2y ঠিক আছে তো ভাই তোমাদেরকে বলছিলাম প্রথম কাজ হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে এই ধরনের ফাংশনগুলো যদি থাকে তাহলে তুমি চেষ্টা করবা tan sin এগুলোকে ইনভার্স ফাংশনে নিয়ে যেতে তাহলে তোমাদের জন্য ম্যাথ করাটা একটু ইজি হবে ক্লিয়ার তা আসো তাহলে আমাদের দেখো বুঝো আমরা সবসময় এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে ওয়াইটাকে আমরা চেষ্টা করবো সবসময় হচ্ছে তোমার বাম পক্ষে রাখতে তাহলে আমরা ওয়াইটাকে এক পাশে রাখলে চাইলে ট্যানটাকে যদি এই পাশে বাড়া দেওয়া তাহলে সেটা কি tan ইনভার্স x হয়ে যাবে না তাহলে এখানে কি লিখবো বলো √2y = কত tan ইনভার্স x ঠিক আছে এই যে আশা করি এটা সবার ক্লাসে ক্লিয়ার হয়েছে এরপর ভাইয়া তোমাদেরকে কি বলছিলাম দেখো এটুকু আশা করি ক্লিয়ার যদি কোনো একটা ফাংশনের মধ্যে রুট দেখাও তাহলে তুমি প্রথমে এটার অন্তরীকরণ করবে না এটার ভাইয়া সিস্টেমটা কি বলছিলাম যদি কখনো আমি যদি রুট জাতীয় ফাংশন দেখি আমার প্রথম কাজ হচ্ছে আমি রুটটাকে দূর করব দেন হচ্ছে অন্তরীকরণ করব ঠিক আছে সো রুটটাকে দূর করার জন্য তাহলে আমাকে উভয়পক্ষে বর্গ করতে হবে সো বর্গ করলে এখানে থাকবে শুধু 2y আর এখানে যদি বর্গ করো তাহলে এখানে থাকবে tan ইনভার্স x হোল স্কয়ার এবার আসো আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব সো 2 কনস্ট্যান্ট সামনে y কে একবার অন্তরীকরণ করলে কি লেখা হয় y1 y কে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে y1 এখন প্রশ্ন করতে পারো ভাই আপনি y1 y2 এভাবে কেন লিখতেছেন কারণ প্রশ্নে y1 y2 আছে জন্য যদি ddx অফ y থাকতো তখন আমি ddx অফ y লিখতাম প্রশ্নে যেভাবে দেওয়া আছে সেম ভাবে তুমি লিখবা
আচ্ছা, তো এবার আসো তুমি এই জিনিসটাকে মনে মনে এক্স চিন্তা করো, দেখো মনে মনে এক্স চিন্তা করো, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর মতো, তাহলে 2 ইন্টু এক্স, তারপর পাওয়ার থেকে এক বিয়োগ যাবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ গেলে কত 1। এবার বলো তুমি কোন জিনিসটাকে মনে মনে এক্স চিন্তা করছো, tan ইনভার্স এক্স, এটা কি আদৌ এক্স ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। সো tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি লেখা হয় 1/1 + s স্কয়ার। আশা করি বুঝতে পারছো। সো দেখো আমি দুই পাশ থেকে পাইয়া 2 কাটা দিতে পারি, এরপর আড়াআড়ি গুণ করলে কি লেখা যাবে বলো 1 + s স্কয়ার y1 ইজ ইকুয়াল টু 2 কাটা গিয়ে এখানে থাকবে tan ইনভার্স এক্স। আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা প্রমাণে দেখতেছি আমাদের সর্বোচ্চকে আবার অন্তরীকরণ করে মিলাইতে হবে 2 বার, তাহলে এইটাকে আমরা এখনো একবার অন্তরীকরণ করছি, তাহলে চলো এই জিনিসটাকে আমি পুনরায় আরেকবার অন্তরীকরণ করবো। সো আরেকবার অন্তরীকরণ করলে দেখো এখানে দুইটা ফাংশন গুণাকার আছে, দেখতেছো, একটা হচ্ছে 1 + s স্কয়ার, একটা হচ্ছে y1, তাহলে দুইটা ফাংশন গুণাকার থাকলে আমরা u b খাটাবো। হ্যাঁ, তাহলে প্রথমটা বাইরে 1 + s স্কয়ারটাকে আমরা সামনে রাখবো, দ্বিতীয়টার অন্তরীকরণ y1 কে আবার অন্তরীকরণ করলে কি লিখতে হয় y2 প্লাস, এবার y1 সামনে, এইটার অন্তরীকরণ 1 এর অন্তরীকরণ 0 আর s স্কয়ার অন্তরীকরণ 2x। আচ্ছা, tan ইনভার্স x কে আবার অন্তরীকরণ করলে 1/1 + s স্কয়ার। সো 1 + s স্কয়ার যদি গুণ করে দাও, 1 + s স্কয়ার সাথে 1 + s স্কয়ার গুণ হবে 1 + s স্কয়ার হোল স্কয়ার হবে y2। তো দেখো 2, এইখানে তো y1 ছিল, এটা সরি y1, এই যে y1 প্রথমটা এটা বাইরে রেখে y1 এর অন্তরীকরণ করছো, এবার y1 কে বাইরে রেখে দ্বিতীয়টার অন্তরীকরণ, ঠিক আছে। তো এখানে 2x y1 এটার গুণ করলে 1 + s স্কয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এই যে এটা দিয়ে আড়াআড়ি গুণ করছো, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের প্রমাণিত চাইছে। সো প্রমাণিত। তো এই টাইপের ম্যাথগুলো একটু বেশি আসে, তুমি দেখবা সৃজনশীলের আরও অনেকগুলো অঙ্কতে কিন্তু এই ধরনের ম্যাথ দিছিল। সো এই ধরনের ম্যাথগুলো আশা করি আমরা পারবো, ঠিক আছে। ওকে, তো এর মধ্যে দিয়ে আমাদের ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নটা শেষ হয়ে গেল। তো এখন আসো আমরা ভাইয়া এবার আরও কিছু প্রশ্ন সমাধান করব। যেমন দেখো এই অঙ্কটার দিকে তাকাও, এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন। আচ্ছা, সো আমরা প্রশ্নটা একটু পড়ি আগে। আমাদেরকে এখানে f(x) একটা তোমার f(x) ইজ ইকুয়াল টু sin x দেওয়া আছে, আর আমাদেরকে দেখো লিমিট x টেন্ডস টু π/2 1 - f(x) আর f'(x). আচ্ছা, তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, দেখো f(x) আমরা ক নম্বরটা সমাধান যদি করি, তাহলে ভাই খেয়াল করবা f(x) ইজ ইকুয়াল টু কত sin x না, তো f'(x) নানি বুঝো, f'(x) নানি বুঝাচ্ছে এটাকে একবার অন্তরীকরণ করতে হয়েছে, তাহলে f'(x) ইজ ইকুয়াল টু sin x কে একবার অন্তরীকরণ করলে কি cos x, ঠিক আছে। তো আসো আমরা ক নাম্বারটা সমাধান করতে কি দেখতেছি, লিমিট x টেন্ডস টু π/2 উপরে কি 1 - f(x), 1 - f(x) মানে কি sin x, আর নিচে f'(x) মানে কি cos x, ঠিক আছে। ওকে, এখন এই টাইপের ম্যাথগুলোর মধ্যে তুমি দেখো ভাই এখানে আমি কিন্তু কোনো সূত্র দিতে পারতেছি না। দেখো 1 - sin x এ কিন্তু আমি কোনো সূত্র জানি না, তাই না। তো এই সমস্ত ম্যাথের মধ্যে যখন দেখবা তুমি x এর মান সরাসরি বসানোর পরও এটা অসংজ্ঞায়িত আসতেছে এবং এটা কোনো রকম ক্যালকুলেশনও করা যাচ্ছে না, আমি এখানে কোনো সূত্র প্রয়োগ করতে পারতেছি না, এই সমস্ত কেসগুলোতে তোমাকে এখানে লিমিট চেঞ্জ করতে হয়। সো লিমিট কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা আজকে শিখব। তো আমরা লিখে নিব, মনে করি x ইজ ইকুয়াল টু π/2 প্লাস h, অর্থাৎ এখানে x টেন্ডস টু মানে কি π/2 এর কাছাকাছি একটা মান, তাহলে x এর মান π/2 এর কাছাকাছি, বাট π/2 তো না, তাহলে π/2 এর কাছাকাছি, তাহলে π/2 থেকে কিছু একটা ঘাটতি আছে না, সো এই ঘাটতিটাকে আমরা ধরে নিয়েছি h। এবার আসো যখন x টেন্ডস টু π/2 হবে, বলো x টেন্ডস টু π/2, তখন s এর মানটা কি হবে, চিন্তা করে দেখো। মনে করো x এর মান যত π/2 এর কাছাকাছি যাবে s এর মান তত 0 কাছাকাছি যাবে। কীরকম, ধর x এর মান π/2 হয়েছে, তাহলে x এগুলো যদি π/2 হতে হয় তাহলে s এর মানটাকে কত হইতে হবে, 0 হইতে হবে। অর্থাৎ মনে করো x/2 এর মান হচ্ছে 96, তাহলে দুইটা যোগ করে মনে করো 100 মিলাবো, তাহলে s এর মানটাকে তখন কত হইতে হবে 4। ধর বা 96 না হয় এটা যখন 98 হবে তখন এটার মান কত হবে 2, আর এটা যখন 99 হবে তখন এটা হবে কত 1। তার মানে দেখো এইটার মান যত মানে 100-র কাছাকাছি যাচ্ছে, আমি এটা যদি এভাবে না বলি, ওদেরকে আরও সহজ করে বলি, দেখো 90 বলছে না, সরি, এইরকম দিতে বলো 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, এটা এরকম দিলাম। তো এটা যখন দেখো 89 যদি তুমি 5 দাও তখন এটা কত দিবা 0.5, 89.9 দিবা তখন এটা কত দিবা 0.1। তো আমি কি বলতে পারি, x এর মান যত 90 ডিগ্রি কাছাকাছি যাচ্ছে s এর মানটা দেখো কার কাছাকাছি যাচ্ছে, 0-র কাছাকাছি। তো এটাই এখানে লিখবা, তাহলে x এর মান যত π/2 হচ্ছে তখন s এর মানটা কার কাছাকাছি যাবে, 0-র কাছাকাছি।
তো আসো এখন একটু খেয়াল করো, এবার দেখো 1 মাইনাস সাইন এক্স, এক্স মানে তুমি কি ধরে নিছো বসে দাও, তাহলে সাইন এক্স, এক্স মানে কি π/2 প্লাস এইচ, নিচে দেখো কস এক্স, তাহলে কস এক্স, এক্স এর মান বসাও π/2 প্লাস এইচ। তো তুমি দেখো যখন চলক এক্স ছিল তুমি এক্স এর লিমিট বসাইতো, এখন চলক হচ্ছে কার এইচ, তাহলে আমাকে এইচ এর লিমিট বসাতে হবে। এইচ এর লিমিট কত 0, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, ঠিক আছে। এবার দেখো ভাইয়া আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, লিমিট এইচ টেন্ডস টু 0, 1 মাইনাস π/2 থাকলে সাইন পরিবর্তন হয়ে কী হবে কস এইচ, কোন চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন পজিটিভ। এবার আসো π/2 কস পরিবর্তন হয়ে যাবে সাইন, যোগ আকারে বিয়োগ আকারে যে কোনটা থাকবে সেটা বসে যাবে, কোন চতুর্ভাগে এটা দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কস নেগেটিভ, তো সামনে একটা মাইনাস দিব। এখন আসো ভাই আমরা এই জায়গায় করি, তো লিমিট এস টেন্ডস টু 0, এটা এখানে একটা মাইনাস আছে না, সেটাকে একেবারে আমরা লিমিটের সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। তো দেখো ভাই আবার 1 মাইনাস কস এইচ, এটা কিন্তু আমরা একটা সূত্র জানি, তোমাদের হয়তো সূত্রটা জানা আছে, 1 মাইনাস কস 2 এর সূত্রটা আশা করি জানা আছে, এটা সূত্র ছিল তোমার 2 সাইন স্কয়ার এ, আর সাইন 2 এর একটা সূত্র ছিল, এটা ছিল ভাইয়া 2 সাইন এ ইন্টু কস এ, এই দুটো সূত্র আশা করি তোমরা জানো। তাহলে 1 মাইনাস কস 2 এ, তাহলে কস 2 এ থাকলে সূত্র কি হয় 2 সাইন স্কয়ার এ, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে না, এখানে যখন 2 এ ছিল এই কোণটা এখানে কি হচ্ছে অর্ধেক হচ্ছে, এখানে কোণ কি আছে এইচ, তাহলে এটা কি লিখবো 2 সাইন স্কয়ার অর্ধেক কোণ, তাহলে অর্ধেক কোণকে আমরা ভেঙে কি লিখবো বলো তো h/2। দেখো সাইন যে কোনো কোণ, সাইন যে কোনো কোণ থাকলে দেখো সাইন 2 এ থাকলে 2 সাইন এ ইন্টু কস এ, অর্থাৎ 2 সাইন অর্ধেক কোণ ইন্টু কস অর্ধেক কোণ, আমরা লিখতে পারি 2 সাইন h/2 ইন্টু কস h/2। তবে দেখো মাইনাস লিমিট h টেন্ডস টু 0, ভাই দেখো 2 আর 2 বাদ যায়, সাইন h/2 একটা একটা কাটা গেলে উপরে সাইন h/2 আছে নিচে কস h/2 আছে, তাহলে কি লিখবা tan h/2। তো এখন আসো আমি যদি এবার s এর মানটা বসাই দিই, তাহলে tan 0 মান কত, তাহলে এখানে tan h এর মান বসালে এটা 0 হচ্ছে, তাহলে tan 0 মান 0, সো এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। সো দেখো কত সহজ, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথ আসলে আশা করি পারবো। ওকে আসো আমরা এর পরের ম্যাথটা একটু সমাধান করব। তো এখন হচ্ছে ভাই আমাদের মূল নিয়মের অঙ্ক, ঠিক আছে। সো মূল নিয়মের এই টাইপের অঙ্কগুলো সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মূল নিয়মে আচ্ছা, সো মূল নিয়ম কি, চলো আমরা এটা একটু বুঝাই আগে। মূল নিয়মে x এর সাপেক্ষে কার অন্তরীকরণ করতে বলছে বলো, 1/f(3x) এর অন্তরজ। আচ্ছা আগে দেখি, মনে করো ভাইয়া এখন একটু খেয়াল করবা, 1/f কত দেওয়া আছে এখানে 3x, তাই না, এটা দেওয়া আছে। এখন চিন্তা করো, দেখো তো 1/এটা কি লেখা যায়, f(x) যখন ছিল sin x, তাহলে এখানে f of x যখন ছিল তখন sin x লিখছো, এখানে x যখন বসছে এখানে sin x বসছে, এখানে f of কি আছে 3x, তাহলে এখন sin কি বসবে 3x। তো আমরা মনে হয় জানি যে 1/sin 3x কে আমি কি লিখতে পারি ভাই বলো, cosec 3x। তো আমাকে মূল নিয়মে 1/f of 3x এর অন্তরজ নির্ণয় করতে বলছে। তো মূল নিয়মে 1/f of 3x মানে হচ্ছে কি cosec 3x। তো এই যে তাহলে 1/f of 3x এর অন্তরজ মানে কার অন্তরজ, cosec 3x এর অন্তরজ। তো এই যে 1/f of 3x কেই আমরা বের করে নিছি cosec 3x। আচ্ছা, তো মূল নিয়মে অঙ্কগুলো করার প্রসেস হচ্ছে, তোমাকে প্রথমে যে ফাংশনটা দেওয়া থাক মানে যেটাকে অন্তরীকরণ করবা, তো যেটাকে অন্তরীকরণ করবা সেটাকে তুমি ধরে নিবা। মনে করি কাজগুলো দেখো, মূল নিয়ম অন্তরীকরণ করার প্রসেসটা দেখো, যেটাকে অন্তরীকরণ করতে দিবে, যে ফাংশনকে অন্তরীকরণ করতে দিবে সেটাকে তুমি f of x ধরে নিবা। তাহলে আমি f of x ইকুয়াল টু কি ধরবো, cosec 3x, এটা হচ্ছে প্রথম কাজ। দেন প্রদত্ত ফাংশনের f of x plus h নির্ণয় করবা। এটা কিভাবে আমরা বলতে পারি, cosec এখানে x এর জায়গায় কি বসবে, x plus h। দেখো x এর জায়গায় কি বসাবা, x plus h, তাহলে 3 কিন্তু বাইরে, x এর জায়গায় যখন এখানে x ছিল এখানে x বসছে, এখন x plus h আছে তখন x এর জায়গায় x plus h বসবে। সামনে কি আছে 3 আছে, সো 3 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এটা কিরকম হবে, 3x প্লাস কত হবে 3h। ক্লিয়ার? এবার আসো আমরা জানি দেখো মূল নিয়মের সূত্রটা কি ছিল, মূল নিয়মের সূত্র ছিল এরকম, ddx of f of x is equal to limit
h tends to 0 f of x plus h minus f of x divided by h, ঠিক আছে, এটাই ছিল। ওকে, এবার আসো। ওকে, এবার আসো তাহলে আমরা মানগুলো বসাই। ddx অফ ভাইয়া f of x, f of x কে আমরা কি মান ধরছি? cosec 3x, লিমিট h tends to 0। এবার মান বসাও। f of x plus h এর মান কত? cosec 3x plus কত? 3h মাইনাস f of x এর মান কত? cosec 3x ডিভাইডেড বাই কত? h। তো ভাই আমি এটা আর লিখবো না, তুমি এটা বারবার লিখতে থাকবা, আমি এখান থেকে কাজ শুরু করব। সো দেখো ভাই একটা কথা তোমাদেরকে বলছিলাম যে cosec cot tan এই ধরনের যদি ফাংশন থাকে তুমি এগুলোকে sin cos-এ কনভার্ট করে নিবা, ঠিক আছে। তো আসো এখানে আমরা এই যে cosecটাকে ভেঙে কি লিখতে পারি বলো তো? 1 ডিভাইডেড বাই sin 3x প্লাস কত? 3h মাইনাস 1 ডিভাইডেড বাই এটাকে কি লেখা যায়? sin 3x ডিভাইডেড বাই কত? h, ঠিক আছে। তো আসো আচ্ছা এটা থাকুক, নাইলে এটাকে একটা কাজ করি ছোট্ট করে। বসে দিই। এবার আসো এখানে দেখো ভাইয়া আমি একটু সরাসরি করে দিচ্ছি, বুঝে নিও। সেটা দেখো লিমিট h tends to 0। আচ্ছা এখানে দেখা যাবে না, আমি এখানে করি লিমিট h tends to 0। দেখো আমরা এটা নিচে দেখো এটাকে কি লসাগু যায় বলো তো? এখানে ভাইয়া sin 3x প্লাস 3h ইন্টু sin 3x আমরা লসাগু নিতে পারি, তাই না? তো এটা লসাগু নিলাম, ঠিক আছে। এবার আসো এই দুটো কিন্তু এখান থেকে এই দুটো কিন্তু লসাগু নিই। এবার দেখো এই এসটা গুণ আকারে লিখলে এটা 1/h হবে না, তাহলে এই এসটা আমার এটার সাথে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এবার আসো ভাইয়া এখানে এস কিন্তু লসাগু নিই নাই কিন্তু, বুঝছো? লসাগু কিন্তু এই দুটো নিছি। তো এখন আসো এখান থেকে দেখো sin 3x প্লাস 3h আর sin 3x প্লাস 3h কাটা গেলে এখানে থাকবে কি? sin 3x মাইনাস আর এখানে থাকবে হচ্ছে কি? sin 3x প্লাস 3h। তো এখন আসো লিমিট h tends to 0। এখন আমরা ভাইয়া sin c মাইনাস sin d সূত্র দিব। এখানে দেখো h sin 3x প্লাস 3h ইন্টু sin 3x। তো sin c মাইনাস sin d সূত্র দেখো, এটাকে তুমি মনে মনে c চিন্তা করো আর এটাকে মনে মনে d চিন্তা করো। তাহলে sin c মাইনাস sin d সূত্র আশা করি জানা আছে। সূত্র হচ্ছে কি? 2 cos c প্লাস d, c প্লাস d, d মানে কি? 3x প্লাস 3h ডিভাইডেড বাই 2। তাহলে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin c মাইনাস d। c মানে কি? 3x মাইনাস d মানে কি? এটা তাহলে মাইনাস দিয়ে গুণ করলে 3x মাইনাস 3h ডিভাইডেড বাই 2। এটা আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখানে ভাই আমরা sin c মাইনাস sin d সূত্র দিছি, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে মূল নিয়মের এই ধরনের ম্যাথগুলো আমরা এভাবে সলভ করব। তো আসো তো আমরা এখান থেকে এটাকে এই জায়গায় নিয়ে আসি। ওকে, এবার আসো লিমিট h tends to 0। খেয়াল করবো একটু 2 cos, একটু খেয়াল করবো ভাইয়া। দেখো এখানে ভাইয়া 3x আর 3x যোগ করলে কত হবে বলো তো? 6x ডিভাইড বাই 3h ডিভাইড বাই 2। আচ্ছা 6x বাই 2 তার মানে কি হতো? 3x প্লাস, তাহলে পরেরটা কি লিখবা বলো? 3h বাই 2, ঠিক আছে। এবার দেখো এখানে কি লিখবা? sin ভাই দেখো তো এটা কাটা যায়, তাহলে এখানে কি থাকবে? মাইনাস
3h/2 আর নিচে কি h ইন্টু সাইন 3x প্লাস 3h ইন্টু সাইন 3x। তো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে কি লিমিটগুলোকে আলাদা আলাদা লিখবো, ঠিক আছে? তো দেখো এখন আমরা এই যে এই দুইটা ধরে একটা লিমিট লিখবো, দেখো ভাই এই দুইটা ধরে লিমিট একটা লিখবো, তাহলে আমরা এখানে সূত্র দিয়ে দেবো, এই যে এইটা ধরে সরি এটা ধরে দেখো এই পুরো লাইন, এই যে এটা, এই যে এটার সাথে এটাকে আলাদা করে লিখে লিমিট দিয়ে যদি লিখতে পারো তাহলে সূত্র দিতে পারবো। আসো আমরা লিমিটগুলোটাকে আলাদা করে ফেলি, তাহলে লিমিট s টেন্ডস টু 0। আচ্ছা উপরে কি আছে দেখো 2 cos 3x প্লাস 3h/2 ডিভাইডেড বাই sin 3x প্লাস 3h ইন্টু সাইন 3x ইন্টু, তাহলে এইটা আর এটাকে আলাদা করে লিখতেছি। এবার দেখো লিমিট s টেন্ডস টু 0। আচ্ছা এখানে একটা মাইনাস আছে না, তো সাইনের মধ্যে মাইনাস থাকলে এটাকে একেবারে সামনে লেখা যায়, তো আমরা মাইনাসটাকে একেবারে এখানে লিখতেছি। হ্যাঁ, অথবা তুমি একটা কাজ করো, সেই মাইনাসটাকে এবারে এই জায়গায় লিখে ফেলো, এই জায়গায় লিখে ফেলো, এই জায়গায় লিখে ফেলো। ধরো আমরা এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে ফেলো, তাহলে বুঝতে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? এই যে একেবারে মাইনাসটাকে এই যে এখানে যে মাইনাসটা একেবারে সামনে লিখে ফেললাম, ঠিক আছে? এবার আসো এখানে লিমিট s টেন্ডস টু 0। তো দেখো উপরে কি আছে সাইন 3h/2। তো আমরা এই ধরনের একটা শিখছিলাম মনে হয় সূত্র, তোমাদের মনে থাকার কথা, লিমিট x টেন্ডস টু 0 sin x/x ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এই সূত্রটা ফরম্যাটটা কীরকম ছিল, সাইনের পর যে রাশি সেম রাশি কোথায় থাকলে নিচে থাকলে ওই পুরোটার পরিবর্তে কত লেখা যায়, 1 লেখা যায়। সো ওই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে সাইনের পর কত আছে বলো তো ভাইয়া, 3h/2 আছে। তাহলে সাইনের পর যে রাশি সেম রাশি নিচে রাখতে হবে, তো আমরা নিচেও 3h/2 লিখে দিলাম। এবার বলো আমি হরে বাড়তি কত লিখছি বলো, আমি কিন্তু s কিন্তু আগে থেকে ছিল, তাহলে 3/2 হরে বাড়তি লিখছি, তাহলে লবেও আমরা 3/2 লিখে দিব, ঠিক আছে? এখন আমরা বলতে পারি দেখো ভাইয়া এই পুরো ফাংশনের মান হচ্ছে 1, এই পুরো ফাংশনের মান 1, ক্লিয়ার? এবার আসো আমরা এখানে লিমিটের মানটা বসাই দিই। তো লিমিটের মানটা যদি বসাই দাও তাহলে লিমিটটা ওটাই দিব। সো এখানে কি থাকবে দেখি 2 cos, দেখো h এর মান যদি বসাই এটা পুরোটা 0, তাহলে 2 cos 3x। h এর মান বসাই দিলে এখানে কি থাকবে sin 3x ইন্টু sin 3x ইন্টু এটার মান 1, তাহলে এখানে পুরো থাকবে 3/2। সো ভাইয়া দেখো এবার আমরা এখান থেকে বলতে পারি a2 আর a2 কি যায়, কাটা যায়। সো এবার দেখো এখান থেকে ভাইয়া দেখো -3 এটার সামনে থাকুক, এই যে -3 এর সামনে থাকুক। এখন বলো, এখন চিন্তা করে দেখো তো 1/sin, দেখো 1/sin 3x কে কি লেখা যায়, cosec 3x লেখা যায়, ইন্টু cos/sin কে কি লেখা যায়, cot 3x। সো এটাই আনসার। তো আমরা 1/f of 3x, দ্যাট মিনস cosec 3x কে অন্তরীকরণ করলে মূল্য আমি কি পাইলাম, -3 ইন্টু cosec 3x ইন্টু cot 3x। সো এটাই উত্তর, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তো চলো আমরা এবার পরবর্তী ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো আসো, ঠিক আছে, তো এটুকু আমরা ক্লিয়ার আশা করি। তো আসো এবার আমরা তো আসো ভাইয়া এখন আমরা ঘ নাম্বারটা সলভ করবো, এটা ঠিক আছে? তো আসো ঘ নাম্বার যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি দেওয়া আছে বলো তো। আমাদেরকে দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল টু f অফ কত দেওয়া আছে, a sin ইনভার্স x হলে আমাদেরকে দেখাইতে হবে এটা, ঠিক আছে? তখন আসো এই জিনিসটাকে আমরা আসলে কিভাবে প্রকাশ করতে পারি সেটা খেয়াল করো। আচ্ছা, তো আমরা একটু ভালো করে দেখো, এটা হলে দেখাইতে বলছে এটা। আচ্ছা ভালো কথা। তো ভাইয়া প্রথম কাজ হচ্ছে, আচ্ছা f অফ x থাকলে সেটাকে আমরা কি লিখতাম বলতো, sin x লিখতাম না? দেখো ওই যে দৃশ্যকল্প 1 এ f অফ x ইকুয়াল টু মানে কত, sin x। তাহলে এখন f অফ a sin ইনভার্স x এটা সমান তাহলে কি লিখবা বলো? আগে যখন x ছিল sin x, এখন কি লিখবা তাহলে sin আর এই x এর জায়গায় কি বসাবা, a sin ইনভার্স x। তো আই হোপ এটা বুঝতে পারছো।
তাহলে এফ অফ এক্স মানে কি সাইন এক্স। তো আমাদেরকে বের করতে বলছে কি এফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এ সাইন ইনভার্স এক্স। তো দেখো আমরা এটাই বের করতেছি এফ অফ এ সাইন ইনভার্স এক্স। তাহলে যখন এক্স বসছে সাইনের পর তুমি এক্স বসেছো, এবার এক্স এর এস তোর কি বসছে বলো তো এ সাইন ইনভার্স এক্স। তাহলে এখন এক্স এর যেখানে আগে এক্স ছিল সেখানে তুমি এ সাইন ইনভার্স এক্স বসিয়ে দিবা, ঠিক আছে। তো এখন দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এ সাইন ইনভার্স এক্স, এটার মান কত সাইন এ সাইন ইনভার্স এক্স। তো এটা আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে ভাইয়া। এখন আসো এই ধরনের ম্যাথগুলো করার সময় দেখো এগুলো দেখো পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলো, সর্বোচ্চ একবার অন্তরীকরণ করে মিলেছে দুইবার। দেখো ভাইয়া আমরা এই যে তুমি যেটা লাইনটা দেখতেছো না, এইটা মানে কি বোঝা জানো, এটা মানে হচ্ছে y2 বোঝাচ্ছে, এই জিনিসটাকে y2 লেখা হয়। আর এই যে এটা 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 হচ্ছে তোমার এটাকে বোঝা হয় y1। তো ম্যাথে এটাকে y2 দিতে পারি অথবা এই জায়গায় y1ও দিতে পারি, একই কথা, ঠিক আছে। তো আসো আমরা অন্তরীকরণ করি। তো অন্তরীকরণ করার আগে ভাইয়া বলছিলাম তোমাদেরকে একটা কথা, সে হচ্ছে ইনভার্স ফাংশনে নিয়ে যাবা। ইনভার্স ফাংশন দুইটাকে ইনভার্স ফাংশনে নিয়ে গেলে অন্তরীকরণ করাটা একটু ইজি হয়। তাহলে এটা অলরেডি ইনভার্স ফাংশন আছে, বা সাইনটাকে পাশে বার করে দিলে দেখো এটাও কি হয়ে যাচ্ছে না। তাহলে সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ইনভার্স এক্স। সো দেখো দুইটা ইনভার্স ফাংশনে চলে গেল। সো এই টাইপের ম্যাথগুলো দিলে তুমি দুইটাকে ইনভার্স ফাংশনে কনভার্ট করে নিবা। এবার আসো এবার উভয়পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো। সো এটাকে মনে মনে এক্স চিন্তা করো। তাহলে সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ কি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার। তো এখানে আসলে এক্স মানে কি ভাইয়া, এখানে এক্স মানে ওয়াই, তো ওয়াই স্কোয়ার হবে ইন্টু কোন জিনিসটাকে তুমি মনে মনে এক্স চিন্তা করছো ওয়াইকে। তো ওয়াইকে একবার অন্তরীকরণ করলে সেটাকে আমি কি লিখতে পারি, ডিডি এক্স অফ ওয়াইও লিখতে পারি অথবা ওয়াই ওয়ানে লিখতে পারি। তো আমরা এখানে ওয়াই ওয়ান লিখলাম। এ কনস্ট্যান্ট সামনে সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার। ক্লিয়ার? তো একবার অন্তরীকরণ ডান। এবার আসো একবার অন্তরীকরণ করার পর যদি বলছিলাম যদি রুট চলে আসে, ভাইয়া দ্বিতীয়বার অন্তরীকরণ করার আগে তুমি রুটটাকে দূর করবা, দেন অন্তরীকরণ করবা। তো আসো আমরা আগে রুটটাকে দূর করি। সো রুটটাকে দূর করার জন্য উভয় পক্ষে বর্গ করব। সো বর্গ করলে এখানে ওয়াই ওয়ান স্কোয়ার, এখানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে বর্গ করলে এ স্কোয়ার, এখানে 1 মাইনাস এস স্কোয়ার। সো এখানে পাশে লিখে দিবা কি করা হয়েছে, বর্গ করে, বর্গ করে, ঠিক আছে। এবার আড়াআড়ি গুণ করো। সো আড়াআড়ি গুণ করলে ভাইয়া 1 মাইনাস এস স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো আসো এবার আমরা দুইটা ফাংশন গুণ আকারে থাকলে অন্তরীকরণ মনে হয় জানি, প্রথমটাকে বাইরে রাখবো। তো 1 মাইনাস এস স্কোয়ারকে বাইরে রাখবো, কার অন্তরীকরণ ওয়াই ওয়ান স্কোয়ার অন্তরীকরণ। তাহলে এটাকে মনে মনে এক্স চিন্তা করো। তাহলে এস স্কোয়ার অন্তরীকরণ কত 2x, কাকে তুমি এক্স চিন্তা করছো ওয়াই ওয়ানকে। তাহলে ওয়াই ওয়ানকে আবার অন্তরীকরণ করবে, ওয়াই ওয়ানকে আবার অন্তরীকরণ করলে লিখতে হয় ওয়াই টু প্লাস, এবার ওয়াই ওয়ান স্কোয়ার বাইরে কার অন্তরীকরণ করবা 1 মাইনাস এস স্কোয়ারের 1-এর অন্তরীকরণ 0 আর মাইনাস এস স্কোয়ার অন্তরীকরণ মাইনাস 2x ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কনস্ট্যান্ট সামনে, এ স্কোয়ার কনস্ট্যান্ট সামনে, এটা দেখো 1-এর অন্তরীকরণ 0 আর মাইনাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে মাইনাস 2y, ওয়াইকে আবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান, ঠিক আছে। তো আসো আমরা প্রমাণ দেখতেছি কি, আমরা উভয় পক্ষ থেকে 2y1টা বাদ দিয়ে দিই, কমন নিয়ে বাদ দিয়ে দিই। তাহলে এখানে কি থাকবে 1 মাইনাস এস স্কোয়ার, 2y1 বাদ দিলে এখানে থাকবে y2 প্লাস মানে যে মাইনাস 2y1 বাদ দিলে এখানে থাকবে xy1, আর এ মাইনাসটি পাশে আসলে প্লাস, এখান থেকে 2y1 বাদ দিলে থাকবে হচ্ছে তোমার এ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা দেখানো হলো। তো দেখো এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা সমাধান করতে পারবো, ঠিক আছে। দেখো কত সহজ, ঠিক আছে। তো এখানে ওই যে ভাইয়া ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস স্কোয়ার যে কথা ওয়াই টু একই কথা, ঠিক আছে। তুমি ওয়াই টুর পরিবর্তে এটা লিখে দিবা আর কি, পারা যাবে না, ঠিক আছে, ওকে। তো আসো আমরা এর মধ্য দিয়ে দেখো আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নটা কমপ্লিট হয়ে গেল। তো আসো এর পরের প্রশ্ন আমরা সমাধান করবো হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2023 সালের একটা প্রশ্ন। তো এটাও দেখো সহজ আছে, আমরা দেখি এখানে কী কী টাইপের ম্যাথ আছে। তো এখানে দেখো ভাইয়া আমাদেরকে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, তারপর জি অফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে। তো আসো আমরা একটা সমাধান করি। প্রথম প্রশ্ন সমাধান করা যাক। কী দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার সাইন রুট এক্স, সাইন রুট এক্স হলে আমাদেরকে ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করতে হচ্ছে। আচ্ছা চলো আমরা এটাকে প্রথমে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো। ভাইয়া আমরা এই পুরোটাকে মনে মনে এক্স চিন্তা করবো। তাহলে পুরোটাকে মনে মনে এক্স চিন্তা করলে দেখো এটাকে যদি অন্তরীকরণ করি, এটাকে লিখবা ডিডি এক্স অফ ওয়াই, রুট এক্সের অন্তরীকরণ কি ভাই দেখো তো 1 ডিভাইড বাই 2 রুট এক্স না, তাহলে সাইন রুট এক্স। এবার বলো তুমি মনে মনে কাকে
এক্স চিন্তা করছো, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করবা। তাহলে ডিডিএক্স অফ, সরি আমি কাকে মনে মনে এক্স চিন্তা করছি, সাইন রুট এক্সকে, তাহলে সাইন রুট এক্সকে আমাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো দেখো ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার সাইন রুট এক্স ইন্টু, বলো সাইন রুট এক্স, তাহলে সাইন রুট এক্সের অন্তরীকরণ কি? এটা সাইন এক্সের মতো দেখতে না, সাইন এক্সের অন্তরীকরণ কি? সাইন এক্সের অন্তরীকরণ কস এক্স। এবার এক্স হিসেবে কাকে চিন্তা করতেছো? রুট এক্সকে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। রুট এক্সের অন্তরীকরণ কত? 1/2 রুট এক্স। সো এটাই আনসার, একটু গুছিয়ে লিখবে আর কি, ঠিক আছে ভাই? ওকে, তো চলো তাহলে আমাদের কমপ্লিট। এবার আসো আমাদের 2 নম্বরে লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করবা। তাহলে লিমিটের সাহায্যে বলতে মূল নিয়মে বোঝাচ্ছে, লিমিটের সাহায্যে বলতে মূল নিয়মে, এটা বুঝবা। একটু আগে আমরা যেভাবে সমাধান করছি এরকম। আচ্ছা, এফ অফ এক্স এর অন্তরজ। ওকে, তো প্রথম দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যেটাকে অন্তরীকরণ করতে দিবি সেটাকে এফ অফ এক্স ধরে নিতে হবে। অলরেডি এখানে এফ অফ এক্স দেওয়া আছে। তো এফ অফ এক্স মানে কি ভাইয়া বলো তো? এফ অফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, সো এটাকে একসাথে লিখলে এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন লেখা যায়, তাই না? তো আশা করি আপত্তি নেই। এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করা। তো এক্স প্লাস এইচ কেমনে নির্ণয় করবা? এ টু দি পাওয়ার এন, আগে যেখানে এক্স ছিল সেই এক্সের জায়গায় কি বসবে? এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন বসবে, ঠিক আছে? এই যে এবার আসো মূল নিয়মের সূত্র। তো আমরা জানি লিখবা, আমরা জানি ddx of f of x is equal to limit s tends to 0 f of x plus h minus f of x divided by h। তো আসো এখানে মানগুলো বসে এবার। তো ddx of f of x, f of x মানে হচ্ছে কি ভাই? দেখো তো f of x মানে হচ্ছে কি? টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n। এবার আসো লিমিটের মান যখন বসাবো, দেখো এফ অফ এক্স প্লাস এস এর জায়গায় এটা বসাবো, মাইনাস এফ অফ এক্স এর জায়গায় এটা বসাবো। বলো এই দুইটা থেকে এ টু দি পাওয়ার এনটা কমন যায়। তো এ টু দি পাওয়ার এনটা কিন্তু লিমিটের প্রভাব মুক্ত, কেন? কারণ এখানে কোনো এস নাই, লিমিট কিন্তু এইচ এর। সো আমি এ টু দি পাওয়ার এনটাকে কমন নিয়ে একেবারে সামনে লিখে নিব। তো এ টু দি পাওয়ার এনটাকে কমন নিয়ে সামনে লিখলাম, তারপর ইন্টু লিমিট এস টেন্স টু 0। এবার দেখো এখানে তোমার এফ অফ এক্স প্লাস এইচ আছে। তো এফ অফ এক্স প্লাস মানে কি থাকবে? এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এফ অফ এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। তো আমার বিশ্বাস এটা বুঝতে পারছো। ওকে, এবার আসো, এবার ইকুয়াল টু ভাইয়া তুমি এটা ডিডিএক্স অফ, এটা বারবার লিখবা, আমি এখান থেকে শুরু করে দিচ্ছি। এ টু দি পাওয়ার এন ইন্টু লিমিট এস টেন্স টু 0। তো এখন একটু খেয়াল করতে হবে ভাইয়া, এই ভিতর থেকে আমরা এক্সটা কমন নিচ্ছি। তো এক্সটা যদি কমন নিই, এই যে এই অংশটা থেকে এক্স কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 1 প্লাস h by x whole to the power n minus x to the power n divided by h a to the power n into limit s tends to 0। তো এবার দেখো এখানে দুইটা আছে চলক, তাই না? দুইটা চলকের পাওয়ার যদি একই হয় তাহলে একসাথে দুইটাকে আলাদা আলাদা পাওয়ার লিখতে পারবো। তাহলে x to the power n into 1 plus h by x to the power n minus x to the power n divided by h, ঠিক আছে? তাহলে এটুকু আমরা মুছতে পারবো, এটুকু মুছলাম। এই জিনিসটাকে এবার আমরা এই জায়গায় লিখি। দেখো ভাই একটু খেয়াল করবা, এখানে এবার আমরা ওই যে এক্স টু দি পাওয়ার এনটা কমন নিব। তো কমন নিয়ে এটাকে আমি একেবারে লিমিটের সামনে লিখে নিব। হ্যাঁ, সো লিমিটের সামনে লিখলে এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন লিমিট, দেখো এবার কী পড়ে থাকে? এস টেন্স টু 0। এখানে পড়ে থাকলো তোমার 1 প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এখানে পড়ে থাকবে 1। এক্স টু এন কমন নিচ্ছে, তো কমন নিলে এটা 1 পড়ে থাকবে আর নিচে থাকবে এইচ। তো এখন আসলে সূত্র দিব আমরা দ্বিপদী স্থিতির, এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন ইন্টু লিমিট এস টেন্স টু 0। তো এখানে সূত্রটা আমরা পাশে এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি। তো সূত্রটা ছিল এরকম যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা সিরিজটা ছিল এরকম 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু এস স্কোয়ার। এরকম করে করে এটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত।
ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসো, এখানে এক্স এর জায়গায় আমার আছে h/x, তাহলে আমরা এটাকে এক্স এর জায়গায় এটাকে মনে মনে এক্স চিন্তা করব। তাহলে আসো সূত্র যদি দাও এটার দিকে তাকাও, 1 + nx, তাহলে nx, x মানে কি h/x, তারপর প্লাস বলো এরপর কত n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, এরপর কত s² মানে কি লিখবা h²/s², এরকম করে এটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, এবং শেষ একটা কি আছে -1 আছে, ডিভাইডেড বাই নিচে কি হলো h। ঠিক আছে ভাই, এবার আসো a⁴n ইন্টু x⁴n ইন্টু, এবার দেখো আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে দেখো a+1 আর -1 কাটা যায়, তো আমরা এখন ভাইয়া এখান থেকে একটা h কমন, দেখো এইখান থেকে প্রত্যেকটা পদের মধ্যে h আছে না, সো hটা কমন নিলে উপরের h নিচের h কি দিতে পারবো, কাটা দিতে পারবো। তো এখানে পড়ে থাকলো কি লিমিট s টেন্ডস টু 0, খেয়াল করো ভাই আমরা কি করছি, উপর থেকে একটা h কমন নিছি, সেই h আর নিচের h কি গেছে, কাটা গেছে। তো এখানে কি পড়ে থাকলো n ইন্টু 1/x, তারপর প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, h কিন্তু একটা কমন নিয়ে নিছো, তাহলে এখানে h² বলতে s থাকবে আর নিচে থাকবে s², এরকম করে করে এটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। এবার আমরা যদি লিমিটের মানটা বসাই দিই a⁴n ইন্টু x⁴n ইন্টু, দেখো h এর মান যদি বসাও এখান থেকে প্রত্যেকটা পদের মধ্যে h আছে, সো পুরোটা 0 হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি n/x। তো এই জিনিসটাকে দেখো সুন্দর করে যদি গুছিয়ে লিখি a⁴n n ইন্টু x⁴n ডিভাইডেড বাই x, সো a⁴n ইন্টু n, বেস সেম থাকলে যদি ভাগাকার থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়, তো x⁴n-1, এটাই আনসার। দেখো কত সহজ, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথ আশা করি আমরা পারবো। তো চলো ওকে, তো আসো এবার আসো আমাদের এর পরের প্রশ্ন। তো দেখো ভাইয়া এখন হচ্ছে আমরা ঘ নাম্বারটা সলভ করব। ঘ নাম্বারটা কি বলছে, ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায় এবং কোন ব্যবধিতে বৃদ্ধি পায় তাহা নির্ণয় করো। তো এখন হচ্ছে ফাংশন বৃদ্ধি এবং হ্রাস, ঠিক আছে। তো এই টাইপের আমি একটা করে দিচ্ছি, তুমি একটা বুঝতে পারলে এই ধরনের আরও অনেকগুলো অঙ্ক তোমাদের বই আছে, সেগুলো তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে। তো চলো আগে আমরা তো এই টাইপের ম্যাথগুলো সমাধান করার কি জানো, আচ্ছা প্রথম হচ্ছে বৃদ্ধি পাওয়ার সত্য কি জানো, এটার ফাংশন বৃদ্ধি পাওয়া হ্রাস পাওয়া এটা বোঝা যায় কীরকম, এটা বোঝার উপায় হচ্ছে কি, তুমি ফাংশন যেটা আছে সেটাকে যদি একবার অন্তরীকরণ করো, সেই একবার অন্তরীকরণের মানটা যদি পজিটিভ হয় তাহলে বুঝবো হচ্ছে ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে, আর ওই একবার অন্তরজের মানটা যদি ঋণাত্মক হয় তাহলে ফাংশনটা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে ফাংশন বৃদ্ধি পাওয়ার সত্য দিব হচ্ছে একবার অন্তরীকরণের মান পজিটিভ মানে >0, আর ফাংশন হ্রাস পাওয়া মানে একবার অন্তরীকরণের মান কি আসবে, ঋণাত্মক, অর্থাৎ সেক্ষেত্রে শর্ত দিব একবার অন্তরজের মান <0, ঠিক আছে। তো আসো তো এই টাইপের ম্যাথগুলো বা যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে তুমি করতে পারবা। প্রথম কাজ হচ্ছে তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে ভাইয়া ওইটাকে একবার অন্তরীকরণ করে ফেলবা। সো আমরা আগে ফাংশনটা লিখি g of x ইকুয়াল টু কত দেওয়া আছে আমরা এখানে দেখি 17 - 15x, তারপর প্লাস 9s² মাইনাস x3, ঠিক আছে। এই যে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি এটাকে একবার অন্তরীকরণ করব। তো একবার অন্তরীকরণ করলে এটাকে লেখা হয় g'(x) দ্বারা। তো g'(x) ইজ ইকুয়াল টু 17কে অন্তরীকরণ করলে 0, -15 এটাকে অন্তরীকরণ করলে প্লাস 18x, এটাকে অন্তরীকরণ করলে -3s², ঠিক আছে। এই যে তাহলে প্রথম কাজ হচ্ছে এটাকে একবার অন্তরীকরণ করবা, ঠিক আছে। এবার আসো তো একবার অন্তরীকরণটা তুমি চাইলে g'(x) দিয়ে লিখতে পারো, যদি f(x) থাকে তাহলে f'(x) দিয়ে লিখবা, যদি y থাকে ddx(y) দিয়ে লিখবা। তো এটা করার পর মনে রাখবা, এখন দেখো ফাংশন বৃদ্ধি পায়, আচ্ছা ফাংশন বৃদ্ধি পাওয়ার সত্য, তো ফাংশন বৃদ্ধি পাওয়ার প্রথম সত্য হচ্ছে g'(x) এর মান পজিটিভ হবে। পজিটিভ মানে কি 0 চেয়ে বড় হবে, এটা প্রথম কাজ, ঠিক আছে। এবার লিখো এখানে কি আছে বলো, -3s² প্লাস 18x -15 ইজ >0। এটা আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসো আমরা এখান থেকে -3টা কমন নিব। তো -3টা কমন নিয়ে পাশে বার করে দিলে 0 হয়ে যাবে না, তাহলে এখানে থাকবে কি s²
-3 যদি কমন নাও 3 নং না 6, তাহলে 318, হ্যাঁ এখানে থাকবে 6x, এখানে থাকবে +5। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে ভাই কী করছি, আমরা এখান থেকে যে কাজটা করছি সেটা হচ্ছে -3টা কমন নিছি। সো -3টা কমন নিয়ে ওই পাশে পার করে দিছি। এবার আসো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কীভাবে, s² -3x, আচ্ছা আমরা এটাকে কীভাবে মিলাই, আচ্ছা আমরা এবার এটাকে কীভাবে মিলাবো, দেখো 5x - x + 5 ইজ গ্রেটার দেন 0। x যদি কমন নাও তাহলে থাকবে কি x - 5, -1 যদি কমন নাও থাকবে x - 5 ইজ গ্রেটার দেন 0। এবার এখান থেকে x - 1 এবং x - 5 একটু নিচে করে লিখতেছি, এখান থেকে x - 1 এবং আমি x - 5, এবার আসো ভাই একটু ভালো করে বুঝো, এইটুকু কাজ সবাই করতে পারবা, ঠিক আছে? তাহলে আর ফাংশন যদি হ্রাস পায় তখন g'(x) <0 দিবা এই সত্য। এবার আসো এখন খুব ঠান্ডা মাথায় প্রশ্নটা বুঝবা। এখন আমরা কোন ব্যবধি চাইছে না, দেখো এই যে কোন ব্যবধিতে হ্রাস পাই, এই যে এটা একটু বুঝো, কোন ব্যবধিতে হ্রাস পাই এবং কোন ব্যবধিতে কি পাই, বৃদ্ধি পাই। আমরা আগে বৃদ্ধিটা নির্ণয় করতেছি। দেখো তো আমরা প্রথমে যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে ওই ফাংশনকে একবার অন্তরীকরণ করবা, একবার অন্তরীকরণ করে তুমি বৃদ্ধি প্রাপ্ত ফাংশনের শর্ত দিবা। বৃদ্ধিপ্রাপ্ত ফাংশনের শর্ত হচ্ছে কি g'(x) < কত 0। শর্তটা দিয়ে তুমি x এর একটা অসমতা তৈরি করবা, এরকম একটা অসমতা তৈরি করতে পারবা। তো এইটা x এর অসমতা থেকে x এর বিবৃতি কিভাবে লিখবা সেটা এখন তোমাকে শিখিয়ে দিব। তো প্রথমে এরকম একটা x এর অসমতা সবাই করতে পারবা, করার পর তুমি এবার এই অসমতা থেকে x এর বিবৃতি বের করা। x এর বিবৃতি মানে কি x এর মানের রেঞ্জ, যে কতটুকু x এর মান কতর মধ্যে থাকলে ফাংশনটা বৃদ্ধি পাবে, এই ধরনের ব্যাপারটা আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা অসমতা। এবার সেই অসমতা থেকে আমাকে x এর কি বের করতে হবে, বিবৃতি। তো অসমতা থেকে বিবৃতি বের করার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, ওটা তুমি সারা জীবনের জন্য মনে রাখবা, সারা জীবনের জন্য মনে রাখবা, আর কখনো ভুলবে না, ঠিক আছে? তো বিবৃতি থেকে অনেকে অসমতা থেকে অনেকে বিবৃতিটা লিখতে পারে না, মুখস্থ করে না, মুখস্থ করার দরকার নাই ভাই, এখন শিখিয়ে দিচ্ছি। তুমি এরকম যতই অসমতা দেওয়া থাকুক এখান থেকে x এর বা চলকের বিবৃতিগুলো ইজিলি বের করতে পারবা। সো এটার প্রসেসটা কী ভাইয়া, প্রসেসটা খুবই সিম্পল। তোমাকে যে দুইটা উৎপাদক বা যতগুলো উৎপাদক পাচ্ছ সবগুলো উৎপাদকের মান মনে মনে 0 চিন্তা করে তুমি x এর মান বের করবা। তাহলে আসো আমি এটার মান মনে মনে যদি 0 চিন্তা করি, এই উৎপাদকের মান মনে মনে 0 চিন্তা করলে x এর মান পাচ্ছি 1, আর এই উৎপাদকের মান মনে মনে 0 চিন্তা করে x এর মান পাচ্ছি কত 5। তাহলে কি কাজ বলছি, তুমি অসমতা থেকে বিবৃতি বের করার জন্য প্রথম যে কাজটা করবা, যতগুলো উৎপাদক পাচ্ছ সবগুলোর উৎপাদকের মান মনে মনে 0 চিন্তা করে x এর মান বের করবা। তাহলে আমি x এর মান কত পাইছি, 1 এবং 5 দুইটা মান পাইছি। তো সবচেয়ে যেটা ছোট মান সেটা আমি, এটাকে বলা হয় লাইন ডায়াগ্রাম। কি বলা হয়, লাইন ডায়াগ্রাম। তাহলে যেটা সবচেয়ে ছোট মান সেটা আমি লাইন ডায়াগ্রামের সর্ববামে রাখবো। তাহলে সর্ববামে কাকে রাখবো, 1-কে। তার মানে কি 1 এর ডান দিকে গেলে মানগুলো বড়, 1 এর বাম দিকে গেলে মানগুলো ছোট। বুঝতে পারলাম? এবার বলো 5 কি 1 এর চেয়ে বড় না? তাহলে 5টাকে স্থাপন করতে হবে 1 এর ডান দিকে। তো আমরা 1 এর ডান দিকে এদিকে স্থাপন করলাম। ওকে, এটুকু শেষ, এটুকু শেষ। তাহলে এবার আসো, শেষ করার পর মনে রাখবা সর্বডানের অংশটাকে প্লাস দিব, সর্বডানে প্লাস, তারপর এক ধাপ পর এটা মাইনাস, তারপর ধাপে এটা প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, এরকম করে চলতে থাকবে। তাহলে সর্বডানে স্থাপন করবো প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। এবার আসো, যদি প্লাস অংশের মধ্যে পড়ে মানগুলো, তাহলে প্লাস অংশের মধ্যে পড়া মানে কি, তুমি যদি এদিক দিয়ে চিন্তা করো, মানটা দেখো তো 5-এর চেয়ে 5-এর কি ডান দিকে না, তো 5-এর ডান দিকের মানগুলো কি বড় হবে। তাহলে এই প্লাস অংশের মধ্যে এই প্লাস অংশ কি মিন করবে, এই প্লাস অংশ মিন করবে x এর মান 5-এর চেয়ে বড়, আর এই প্লাস অংশ কি মিন করবে, x এর মান 1-এর চেয়ে ছোট। কারণ এই যে এই প্লাসটা কিন্তু 1-এর বাম দিকে আছে। আর মাইনাস সিগমেন্টটা কি মিন করবে, মাইনাস সিগমেন্ট অংশটা মিন করবে আমার x এর মান 1-এর থেকে বড় হবে। দেখো এই মাইনাসটা কিন্তু 1 এর ডান দিকে, তাহলে 1-এর থেকে বড় হবে, কিন্তু 5-এর বাম দিকে, তার মানে 5 থেকে ছোট হবে। ঠিক আছে? এবার আসো, তাহলে এখন তুমি এটার দিকে তাকাও ভাইয়া, বলো এই দুইটার উৎপাদকের গুণফল 0-এর চেয়ে বড়। তাহলে দুইটা উৎপাদকের গুণফল 0-এর চেয়ে বড় মানে কি, এটা কি পজিটিভ মান বোঝাচ্ছে না? তাহলে পজিটিভ মান হচ্ছে একটা হচ্ছে এই অংশের জন্য আছে পজিটিভ মান, একটা এই অংশ আছে। তাহলে তুমি যদি এই অংশের কথা চিন্তা করো, তাহলে x এর মান কি বলবা, x মান ইজ লেস দেন 1। তুমি যদি দুইটার গুণফল পজিটিভ মানে 0-এর চেয়ে বড় মানে কি পজিটিভ, তাহলে পজিটিভ অংশ কোনগুলো, একটা হচ্ছে সর্বডানে একটা আর এটা।
আর এই তুমি যদি এই প্লাসের কথা চিন্তা করো তাহলে এক্স এর মানটাকে কার থেকে ছোট হইতে হবে, এক থেকে ছোট, এই যে এটার কথা লিখছো। আর যদি ওইটার কথা চিন্তা করো, ওইটার কথা চিন্তা করো, তাহলে কি বলবা, এক্স এর মান কার চেয়ে বড়, কার চেয়ে বড়, 5 এর থেকে বড়, তাহলে এক্স ইজ গ্রেটার দেন 5। এই ব্যবধিতে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। এই যে দেখো তুমি এক্স, তাহলে এক্স এর মান কোন কোন ব্যবধিতে বৃদ্ধি পাবে, যে সকল ক্ষেত্রে এক্স এর মান 1 এর থেকে ছোট ওই সকল কেসে ফাংশনটা বৃদ্ধি পাবে। আবার যদি এক্স এর মান 5 এর থেকে কি হয়, বড় হয়, ওই সকল ক্ষেত্রে এই ফাংশনটা বৃদ্ধি পাবে। ওকে, এবার আসো, এখন নেক্সট টার্গেট হচ্ছে তোমার ফাংশনটা হ্রাস পাওয়ার সত্য। সো আসো এখানে আমি লিখব ফাংশন হ্রাস পাওয়ার সত্য। তাহলে ফাংশন হ্রাস পাওয়ার সত্য কি জানো, হ্রাস পাওয়ার সত্য হচ্ছে আমাদের অন্তরীকরণ, প্রথম অন্তরীকরণ মানে নেগেটিভ হবে। তো প্রথম অন্তরীকরণ নেগেটিভ মানে কি, লেস দেন 0। এবার আসো জি প্রাইম এক্স এর মান তুমি বসাই ক্যালকুলেশন করে 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 শেষ পর্যন্ত কি পাইছো এটা বসাই দাও, এক্স মাইনাস 1 পাইছো, তারপর এক্স মাইনাস 5 পাইছো, ইজ লেস দেন 0। এবার আসো, এবার দেখো ভাই এই দুইটা উৎপাদকের গুণফল এবার কি 0 চেয়ে ছোট, তাহলে দুইটা উৎপাদকের গুণফল 0 চেয়ে ছোট মানে কি, ঋণাত্মক সংখ্যা মিন করতেছে। তাহলে ঋণাত্মকের অংশ এবার কোথায়, মাঝখানেরটা। তাহলে ঋণাত্মক অংশের মানে ঋণাত্মক এই দুইটা গুণফল 0 চেয়ে ছোট মানে ঋণাত্মক মান, ঋণাত্মক মানের অংশ হচ্ছে কোনটা, মাঝখানেরটা। তাহলে মাঝখানের কথা যদি চিন্তা করো, এক্স এর মান 1 এর থেকে বড় হবে, 5 এর থেকে ছোট হবে, এটাই লিখে দিবা। তাহলে লিখবা কি, এক্স এর মান ইজ গ্রেটার দেন 1 ও এক্স এর মান ইজ লেস দেন 5। দেখো এক্স এর মান 1 এর থেকে বড় এবং 5 এর থেকে ছোট, এই ব্যবধিতে ফাংশনটি হ্রাস পাবে। তো কত সহজ দেখো। তো এই জিনিসটাকে তুমি ম্যাথমেটিক্যাল লিখবা কেমনে ভাইয়া, এই যে কীভাবে লিখবা, এই জিনিসটাকে তুমি যদি একসাথে লিখতে চাও তাহলে 1 এর থেকে বড় 5 থেকে ছোট, এভাবে লিখতে পারো। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ আসলে আশা করি এবার সমাধান করতে পারবা। ঠিক আছে, তো আমাদের এর মধ্যে দিয়ে রাজশাহী। আচ্ছা, এখন হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের একটা প্রশ্ন সমাধান করব। দেখো দৃশ্যকল্প 1-এ দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স একটা ফাংশন আর জি অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স একটা ফাংশন, এবং দৃশ্যকল্প 2-তে আমরা একটা ইনভার্স ফাংশনের সমীকরণ দেখতেছি এন ইন্টু সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। আচ্ছা, তো চলো আমরা প্রথম আমাদের ঘ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করি। এখানে খেয়াল করলে বুঝতে পারবা যে এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ইজ ইকুয়াল টু, এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3s স্কয়ার মাইনাস 1, এবং আমাদের এখানে দেওয়া হচ্ছে 3x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 2x। ঠিক আছে, তো ভাইয়া একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এটা মনে রাখবা, যদি কোনো একটা বীজগাণিতিক রাশির লিমিটটা যদি ইনফিনিটি হয় তাহলে এই ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে যেটা কৌশল অবলম্বন করবা সেটা হচ্ছে লব এবং হর উভয় ফাংশনের মধ্যে এক্স এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশিটা কমন নিবা। তো আমরা দেখতেছি লব এবং হরের মধ্যে এক্স এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। সো আমরা এখানে এক্স টু দি পাওয়ার 4টা কমন নিব। সো দেখো এখানে কি থাকতেছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তো আমরা এখান থেকে যদি এক্স টু দি পাওয়ার 4 কমন নিই, সো আমরা জানি কমন নেওয়া মানে কি করা, ভাগ করা। সো এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে 3 ডিভাইডেড বাই এস স্কয়ার মাইনাস এখানে থাকবে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, আর নিচেও আমরা এক্স টু দি পাওয়ার 4 কমন নিব। সো 4 কমন নিলে এখানে থাকবে 3 প্লাস এখানে থাকবে 1 ডিভাইডেড বাই এক্স কিউব, সরি এক্স থাকবে মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স কিউব। ঠিক আছে, ওকে, এবার আসো আমরা এক্স টু দি পাওয়ার 4 কাটা দিই, তারপর লিমিটের মানটা বসাই। সো 1 প্লাস 3 ডিভাইডেড বাই ইনফিনিটি হবে, কারণ এক্স এর মান যদি ইনফিনিটি বসাও তার উপর স্কয়ার করলে সেটা ইনফিনিটি হয়, মাইনাস 1 ডিভাইডেড বাই এটাও কী হবে, ইনফিনিটি হবে। এবং নিচে দেখো 3 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর মান ইনফিনিটি বসাই দিলাম, মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স এর মান যদি ইনফিনিটি বসাও তার উপর কিউব করলেও সেটা কি হয়, ইনফিনিটি হয়। তো আমরা মনে হয় সবাই জানি যে কোনো একটা সংখ্যাকে ইনফিনিটির দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়, 0। তো এটা 0 এটা 0 এগুলো 0 হচ্ছে, তাহলে পড়ে থাকলো কি 1/3। তো এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথগুলো এখন থেকে দিলে আমরা আশা করি সমাধান করব। তাহলে সমাধান করার প্রসেস হচ্ছে আমরা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশিটা কমন নিব। ক্লিয়ার, চলো আমরা এর পরের প্রশ্নটা সমাধান করব। আচ্ছা, তো আসো আমরা এর পরের প্রশ্নটা একটু খেয়াল করবো ভাইয়া। আমাদের প্রথমে এখানে যে
এখানে যে সমীকরণটা দেওয়া আছে ওটার দিকে একটু খেয়াল করব। সো আমরা আসো এইটা একটু খেয়াল করি। আমাদের প্রথমটা দেওয়া আছে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার জি অফ এক্স। আচ্ছা, তো আমরা একটু দেখি খ নাম্বারটা, যে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার কত জি অফ এক্স, এটা মানে আসলে কি দেখো, এফ অফ এক্স মানে কি এক্স, তাই না? আর জি অফ এক্স মানে হচ্ছে কি সাইন এক্স, তো এটা মানে এক্স টু দি পাওয়ার কি বোঝাচ্ছে সাইন এক্স, ঠিক আছে? আচ্ছা, তারপর শেষেরটা কি দেখতেছি তোমার জি অফ এক্স হোল টু দি পাওয়ার এফ অফ এক্স, ঠিক আছে? তো এটার সময় আমরা কি লিখতে পারি, জি অফ এক্সের জায়গায় বসবে হচ্ছে তোমার সাইন এক্স এবং তার পাওয়ার আছে কি এফ অফ এক্স মানে কি উদ্দীপক থেকে দেখলাম কি এক্স। সুতরাং আমাদের নির্ণয় ফাংশনটা কি দাঁড়ায়, তো ওই পুরো ফাংশনটাকে আমরা ওয়াই দ্বারা লিখলাম। হ্যাঁ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সাইন এক্স হোল টু দি পাওয়ার কত এক্স, ঠিক আছে? এটা আসলে ক্লিয়ার। তো আমরা এখানে একটা কাজ করব, এখানে দেখো এটা একটা আলাদা ফাংশন, এটা একটা আলাদা ফাংশন। সো আমরা এই আলাদা আলাদা ফাংশনগুলোকে ধরে নিব। তাহলে আমরা লিখি, ধরো আমরা এখানে বলে দিচ্ছি যে এটা যদি ওয়াই হয়, দেখো ওইখানে ওয়াই ইজ ইকুয়াল টু এই পুরো ফাংশনকে ভাই আমরা প্রকাশ করতেছি পি দ্বারা, আর এই পুরো ফাংশনকে প্রকাশ করতেছি আমরা কিউ দ্বারা। তাহলে কি করব আমরা, এই পুরো ফাংশনের অন্তরীকরণ করা মানে ওয়াই এর অন্তরীকরণ করব। সো আমরা এখানে যে কাজটা করব, আমি এই পুরো ফাংশনকে একবার অন্তরীকরণ করব, এই পুরো ফাংশনকে অন্তরীকরণ করব। সো দুইটা অন্তরজের মানে আমি যোগ করে দিলে আমি পুরোটার অন্তরীকরণটা পেয়ে যাচ্ছি না? তাহলে এটাকে আমরা এই ধরনের ফাংশনগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা অন্তরীকরণ করতে হয়। তো এখানে তুমি উল্লেখ করে দিবা যেখানে আমরা পি সমান কী ধরে নিছি এক্স টু দি পাওয়ার সাইন এক্স এবং কিউ ইজ ইকুয়াল টু কী ধরে নিছি ভাইয়া সাইন এক্স হোল টু দি পাওয়ার কত এক্স, ঠিক আছে? এটা লিখে নিব পাশে সাইড নোট দিয়ে। এবার আসো আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটাকে লিখবো ডিডি এক্স অফ ওয়াই, পিকে অন্তরীকরণ করে লিখবো ডিডি এক্স অফ পি, কিউকে অন্তরীকরণ করে লিখবো ডিডি এক্স অফ কিউ। তো আমরা এখানে যে কাজটা করতেছি ভাইয়া, আমরা আলাদা করে ডিডি এক্স অফ পি এর মান বের করবো, ডিডি এক্স অফ কিউর মান বের করবো, করে আমি যদি এক নঙে বসাই দিই তো আমরা কিন্তু এই দুটা বসাই দিলে আমরা কিন্তু ডিডি এক্স অফ ওয়াই এর মান পেয়ে যাবো। আর ডিডি এক্স অফ ওয়াই মানে হচ্ছে এই পুরো ফাংশনের অন্তরীকরণ, আমাকে কিন্তু এই পুরো ফাংশনের অন্তরচিহ্ন করতে বলছে, ঠিক আছে? তো দেখো এবার আমরা তো আসো এখন একটু খেয়াল করব। তো দেখো আমাদেরকে ভাই দেখো এখানে পি ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে বলো তো, এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তো ভাইয়া এই ধরনের নিয়মগুলো দেখো তোমাদেরকে আগে পড়াইছি, যদি কোনো একটা বেসও একটা চলক, পাওয়ারও একটা যদি একটা চলক থাকে, তাহলে এই ধরনের ম্যাথগুলোর অন্তরীকরণ করার প্রসেস হচ্ছে উভয় পক্ষে লন নিতে হয়। সো আমরা উভয় পক্ষে লন নিব। তো লন পি ইজ ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তো আমরা জানি লনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, কোনো কিছু পাওয়ার থাকলে সেটা সামনে আসে। তো এখান থেকে লেখা যায় লন পি ইজ ইকুয়াল টু সাইন এক্স ইন্টু লন এক্স, ক্লিয়ার? এবার উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো। সো লন পিকে অন্তরীকরণ করলে পাবো 1/p, 1/, পিটাকে মনে মনে এক্স চিন্তা করছি, লন এক্সের অন্তরীকরণ 1/x। এবার কোন জিনিসটাকে তুমি মনে মনে এক্স চিন্তা করছো, পিকে, তাহলে পিকে আমি অন্তরীকরণ করলে কি লিখবো, এক্সের সাপেক্ষে ডিডি এক্স অফ পি। তো ইজ ইকুয়াল টু কত থাকতেছে সাইন এক্স ইন্টু লন এক্স। তো দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিডি এক্স অফ পি নির্ণয় করা। সো ডিডি এক্স অফ পি ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, এই 1/p, পি এখানে বাঁকাকার আছে, এই পাশে গেলে গুণাকার হয়ে যাবে। তো পি ইন্টু সাইন এক্স ইন্টু লন এক্স। তো দেখো ডিডি এক্স অফ পি ইজ ইকুয়াল টু, এবার পি এর মানটা বসাই দিই। পি এর মানটা আমরা কি ধরে নিচ্ছি না, এক্স টু দি পাওয়ার সাইন এক্স ব্র্যাকেট সাইন এক্স ইন্টু লন এক্স, এই যে। তো আমরা এই ডিডি এক্স অফ পি এর মান পেয়ে গেছি কিন্তু, ঠিক আছে? তো আমরা এটাকে বক্স দিয়ে আলাদা করে লিখতেছি। এবার আসো ঠিক একইভাবে আমরা ভাইয়া বাকিটা নির্ণয় করবো। তাহলে এখন হচ্ছে আমরা কিউ ইজ ইকুয়াল টু কী ধরছিলাম যেন, কিউ ইজ ইকুয়াল টু কত ধরছি, সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স। তাহলে এখন উভয়পক্ষে লন নিব। সো লন কিউ ইজ ইকুয়াল টু লন সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এবার ভাইয়া লন কিউ ইজ ইকুয়াল টু কোনো কিছু পাওয়ার থাকলে সামনে আসবে, তাহলে এক্স লন সাইন এক্স, ঠিক আছে? এবার অন্তরীকরণ করবো, লন কিউকে অন্তরীকরণ করলে পাবো 1/q, কিউকে আবার অন্তরীকরণ করলে হবে ডিডি এক্স অফ কিউ। তো আসলে এখানে দুইটা ফাংশন গুণাকার আছে, আমরা এক্সটাকে সামনে রাখলাম, লন এক্স এর অন্তরীকরণ করবো, লন সাইন এক্স। আচ্ছা লন সাইন এক্সকে অন্তরীকরণ সরাসরি করে দিচ্ছি।
লন এক্স এর অন্তরীকরণ কী হবে বলো 1/x, তাহলে 1/sin x, 1/sin x, ঠিক আছে। এবার তুমি কাকে অন্তরীকরণ এক্স চিন্তা করছো sin x কে, তো sin x কে আবার অন্তরীকরণ কী হবে cos x না, তাহলে উপরে cos x আছে নিচে sin x আছে, এই পুরোটার পরিবর্তে কি cot x লেখা যায় না, তারপর প্লাস বা লন sin x সামনে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, তাহলে আমাদের এখান থেকে ddx অফ q বের করবা, তাহলে ddx অফ q ইজ ইকুয়াল টু এখানে 1/q গুণাকার আছে পাশে গেলে সরি ভাগাকার আছে পাশে গেলে গুণাকারে কিউর মানটা বসে দিবা, কিউর মানটা কি, কিউর মানটা হচ্ছে sin x হোল টু দি পাওয়ার x, তারপর এখানে মান কি পাইছি x cot x প্লাস লন sin x, ঠিক আছে, এটাই, ঠিক আছে। তো দেখো আমরা এই যে ddx অফ কিউর মান বের করছি, এবার এই যে তুমি ddx অফ কিউ আর ddx অফ পি এর মানগুলো এক নঙ্গে বসাই দিলে তুমি কিন্তু তোমার উত্তরটা পেয়ে যাচ্ছ। তো আসো আমরা এই কাজটা করতেছি এখন, ঠিক আছে। তো আমরা আচ্ছা, তো আমরা কি করবো ভাইয়া, আমরা এই যে এখন ddx অফ y, তাহলে ddx অফ y একটু ভেঙে লিখতেছি, তো ddx অফ y ইজ ইকুয়াল টু আমরা এখানে ddx অফ p এর মান বসাবো কত, সেটা x টু দি পাওয়ার sin x ব্র্যাকেট কত বলো তো, sin x ইন্টু ln x, সো sin x ইন্টু ln x, তারপর প্লাস এরপর ddx অফ q এর মান বসাবো কত, সেটা বলো sin x হোল টু দি পাওয়ার x cot x প্লাস ln sin x, সো এটাই আনসার, ঠিক আছে, এটাই আনসার, তো নিচে নামাই, এটাই আনসার। ওকে, আমাদের নির্ণয় করতে হচ্ছে এই পুরো ফাংশন অন্তরীকরণ মানে কার অন্তরীকরণ, y এর অন্তরীকরণ। সো দেখো আমরা উত্তর বের করে ফেললাম। তো এই ধরনের যদি আমরা বেসে একটা ফাংশন বা বেসে একটা চলক পাওয়ারে যদি একটা চলক দেখি, এই ধরনের ম্যাথগুলো এখন থেকে আমরা সমাধান করবো হচ্ছে উভয়পক্ষের লন নিয়ে, ঠিক আছে ভাইয়া। তো আমার বিশ্বাস তোমরা এটা সবাই সমাধান করতে পারবা। এরপর দেখো ভাইয়া আমাদের যে ঘ নাম্বার প্রশ্নটা কিন্তু আমরা অলরেডি একটা বুট প্রশ্নের সমাধান করে আসছি, সো এটা আমি আর করাবো না, এটা তোমাদের দায়িত্ব, এটা তোমরা নিজ দায়িত্বে সমাধান করবে, এটা তোমাদের জন্য ভাইয়া SW দিলাম, ঠিক আছে। একটু আগে ধরনের ম্যাথ একটা সমাধান করছি, তাই না। এখানে উভয়পক্ষে অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করার পর রুট আসবে, রুট আসার পর উভয়পক্ষে বর্গ করবা, বর্গ করে আড়াআড়ি গুণ করে দেন আবার অন্তরীকরণ করবা, ঠিক আছে। এই ধরনের অন্তরীকরণ কিন্তু একটা অলরেডি করানো হয়েছে প্রশ্ন, তো এটা আশা করি তোমরা পারবা, ঠিক আছে।